মিস্টার হ্যারি ওরস্কিন, ডক্টর হিউজ আর হ্যারির বন্ধু এমিলিয়া আর ম্যাক ঠিক করে যে একজন রেড ইন্ডিয়ান মেডিসিনম্যানকে আনতে হবে ক্যারেনের চিকিৎসার জন্য। এসে পৌঁছান সিঙ্গিং রক ম্যাজিক্যাল সার্কেল আঁকেন ক্যারেনের বেডের চারিদিকে। কিন্তু সেই বৃত্ত কতটা কাজ করবে জানতে হলে শুনুন দ্য ম্যানিটিউর তৃতীয় পর্ব। বন্ধুরা, সুবচনী সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আমি আজকে শোনাবো দ্য ম্যানিটিউর তৃতীয় পর্ব। 15। ডক্টর আর্নেস্ট স্নো আলবানির উপকণ্ঠে ছোট্ট সুন্দর ইটের তৈরি একটি বাড়িতে বাস করেন। বাড়িটাকে কিন্তু ঘিরে রয়েছে দুঃখী চেহারার কালো কালো সাইপ্রেসের ঝাড়। জানলায় ঝুলছে হলুদ পর্দা। আকাশের চেহারা বেশি সুবিধের নয়, এখনো থম মেরে আছে। আমরা ঠিক থেকে কাদা আর বরফের রাস্তা ঠেলে পৌঁছলাম গন্তব্যে। উত্তর পূর্ব দিক থেকে হু হু করে বইছে শীতল বাতাস। রক্ত সঞ্চালন যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য দু হাতে হাত ঘষতে ঘষতে পৌঁছে গেলাম মিস্টার স্নোয়ের দরজায়। ডোরবেল বাজালাম, খুলে গেল দরজা। ডক্টর স্নোকে দেখলাম। লম্বা, আশ্রমের সন্ন্যাসীদের মতো, মাথায় সাদা চুল, চোখে সোনালি রিমের চশমা, পরনে মেরুন রঙের কার্ডিগান, ঢোলা পকেটওয়ালা প্যান্ট, পায়ে কার্পেট স্লিপার। মিস্টার আর্স্কিন, বললেন তিনি, আসুন, ভিতরে আসুন। আমরা অন্ধকার হল ওয়েতে ঢুকে পড়লাম। ল্যাভেন্ডার পালিশের ঝাঁঝালো গন্ধ। ঘরের কোনায় বড় একটি দেওয়াল ঘড়ি টিক টিক শব্দে সময়ের বার্তা ঘোষণা করে চলেছে। আমরা যে যার কোট খুলে ফেললাম। ডক্টর স্নো আমাদের নিয়ে বরফ শীতল পার্লারে চলে এলেন। এখানে দেওয়াল জোড়া ভয়ঙ্কর দর্শন সব ইন্ডিয়ান মুখোশ, গম্বুজের মতো কাঁচের পাত্রে লিনেট পাখির মূর্তি আর স্টিভেন গ্রাফের কয়েকটি দুর্লভ তৈলচিত্র। বসুন, বললেন ডক্টর স্নো। পুরো ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন। আমার স্ত্রী আপনাদের জন্য কফি নিয়ে আসছে। আমরা মদ টদ খাই না। কথাটা শুনে ম্যাক ক্রফোর্ডের মুখ প্যাঁচার মতো হয়ে গেল। ও মদ পান করতে খুব ভালোবাসে। বারবনের একটা ফ্লাক্স রয়ে গেছে গাড়িতে, কিন্তু ওটা নিয়ে আসতে ওর লজ্জা করছে। চেহারা দেখে বুঝতে পারলাম এমিলিয়া মদ্যপান থেকে সভয়ে দূরে থাকে। আমার অভ্যাস আছে, তবে ভদ্রতার খাতিরে চুপ করে রইলাম। ডক্টর স্নো বেতের শক্ত ছোট একটা চেয়ারে বসলেন, বুকের ওপর দু হাত জড়ো করে রাখলেন। আমি আর এমিলিয়া নিচু এবং আরামদায়ক একটি সেটির ওপরে বসলাম। ম্যাক দখল করলো জানলার ধারের আসনটি, যাতেও জানলা দিয়ে বাইরে তুষারপাত দেখতে পায়। যতটা সংক্ষেপে সম্ভব ক্যারেন ট্যান্ডির শারীরিক অবস্থার বর্ণনা দিলাম ডক্টর স্নোকে। আমাদের প্রেত বৈঠকের কথাও উল্লেখ করলাম। তিনি গভীর মনোযোগে আমার কথা শুনলেন। মাঝে মধ্যে দু একটা প্রশ্ন করলেন ক্যারেন এবং তার আন্টি সম্পর্কে। জানতে চাইলেন মিসেস বারম্যানের চেরি উড টেবিলে দেখা অশরীরী আত্মার ব্যাপারে। আমার গল্প বলা শেষ হলে দু হাত একসঙ্গে চেপে ধরে ভাবনায় গভীরে ডুবে গেলেন ডক্টর স্নো। তারপর বললেন, মিস্টার আর্স্কিন, এই দুর্ভাগা মেয়েটির গল্প আমার কাছে এতটুকুও অতিরঞ্জিত মনে হয়নি। মেডিসিন ম্যানদের পুনর্জন্মের ঘটনা 1851 সালে একবার ঘটেছিল। ওই সময়েও একটি তরুণীকেই হোস্ট হিসাবে বাছাই করে নেওয়া হয়েছিল। ঘটনা ঘটে মিসৌরির 4th বার্থডে হিডাটসা ইন্ডিয়ানদের মধ্যে। এক তরুণী ইন্ডিয়ানের হাতে প্রথমে একটি মাংসপিণ্ড ফুলে ওঠে। পরে পিণ্ডটা আকারে এত বড় হয়ে ওঠে যে তাকে প্রায় গ্রাস করে ফেলে। মারা যায় মেয়েটি। ফোলা পিণ্ড থেকে বেরিয়ে আসে প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ একজন মানুষ। বলা হয় সে নাকি 50 বছর আগে তাদের উপজাতির একজন ম্যাজিশিয়ান ছিল। তবে এই গল্পের সত্যতার বিষয়ে তথ্যগত প্রমাণ নেই বললেই চলে। আজও এই ঘটনা মিথ কিংবা কিংবদন্তি হিসেবেই পরিচিত। আমি হিডাটাসদের নিয়ে যে বইটি লিখেছি সেখানেও ঘটনাটিকে মিথ বলেই চালিয়েছি।
কিন্তু এই গল্পটিতে আপনার মিস ট্যান্ডির ঘটনার সঙ্গে এমন মিল আছে যে এটাকে এখন কি বলে অভিহিত করব বুঝতে পারছি না। কিওয়া ইন্ডিয়ানদের মধ্যে একটা ঘটনা প্রচলিত আছে যে তাদের মেডিসিন ম্যানরা গাছ হয়ে জন্ম নিয়ে তাদের সাথে কথা বলতে পারে। জঙ্গলের গাছের মধ্যে নিজস্ব রহস্যময় জীবনশক্তি আছে, সে তো আপনারা জানেন। মেডিসিন ম্যানরা এটাকে নিজেদের স্বার্থে কাজে লাগাতো। তাই আপনার চেরিউড টেবিলের গল্প আমার কাছে অবিশ্বাস্য মনে হয়নি। শুরুতে ভেবেছিলাম আপনি বুঝি আমার সঙ্গে মশকরা করছেন, কিন্তু আপনি যেসব তথ্য প্রমাণ হাজির করেছেন তাতে এ বিষয়ে সন্দেহের আর অবকাশ থাকেনি। তাহলে আপনি ঘটনাটা বিশ্বাস করছেন? চোখের ওপর থেকে চুল হাত দিয়ে ঠেলে সরালো অ্যামেলিয়া। হ্যাঁ, চশমার আড়াল থেকে এমিলিয়ার দিকে তাকালেন ডক্টর স্নো। আমি গল্পটা বিশ্বাস করেছি। আমি সিস্টার্স অব জেরুজালেমে ফোন করে ডক্টর হিউজের সঙ্গে কথা বলেছি। আপনারা যা বলেছেন ডাক্তারও আমাকে সেই একই কথাই বলেছেন। জানিয়েছেন মিস স্ট্যান্ডির অবস্থা খুবই খারাপ, তার জীবন বাঁচাতে যে কেউ এগিয়ে বাঁচতে পারে। মানা করবেন না ডক্টর হিউজ। ডক্টর স্নো, বললাম আমি, এই মেডিসিন ম্যানদের বিরুদ্ধে লড়াই করবার কি কোনো উপায় নেই? আমরা কি ওদের ধ্বংস করতে পারি না? কপালে ভাঁজ পড়ল ডক্টর স্নোয়ের। মিস্টার আর্স্কিন, একটা কথা আপনাকে বুঝতে হবে। ইন্ডিয়ানদের জাদুর ক্ষমতা খুবই শক্তিশালী এবং দূরগামী। তারা ন্যাচারাল এবং সুপার ন্যাচারালের মধ্যে পরিষ্কার কোনো পার্থক্য নির্ধারণ করতো না। প্রতিটি ইন্ডিয়ান মনে করত তাদের সঙ্গে আত্মাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর এই আত্মারা নিয়ন্ত্রণ করত তার অস্তিত্ব। সাধারণ ইন্ডিয়ানরা তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠান করে। তারা যেমন দক্ষ শিকারী ছিল, ধর্মকর্ম এবং মেডিসিন সাইন বা সাংকেতিক ভাষা তৈরির ব্যাপারেও তাদের দক্ষতার কমতি ছিল না। আর তারা ভাবত এইসব আচার অনুষ্ঠান মহিষ শিকারের তাদের আরও দক্ষ ও চতুর করে তুলবে। আবার একই সঙ্গে তারা বিশ্বাস করত একমাত্র আত্মারাই তাদের সকল শিকারের জন্য শক্তি এবং সাহস যোগাবে। এদের অধিকাংশ গোপন লোকবিদ্যার কথা আমাদের আজ অজানা নয়, তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মেডিসিন ম্যানদের সত্যি অস্তিত্ব ছিল এবং অসাধারণ ক্ষমতাও তাদের ছিল। এমিলিয়া মুখ তুলে চাইল। ডক্টর স্নো, আপনি কি ইঙ্গিত দিচ্ছেন যে এই মেডিসিন ম্যানদের ঠেকানোর মতো কোনো ক্ষমতা আমাদের নেই? মাথা দোলালেন নৃতত্ত্ববিদ। আপনি ঠিকই ধরেছেন। আর এই মেডিসিন ম্যানদের বয়স যদি সত্যিই 350 বছর হয়ে থাকে, সে এসেছে এমন একটা কাল থেকে যখন রেড ইন্ডিয়ানদের জাদুর ক্ষমতা ছিল তুঙ্গে। উপনিবেশিক আমলে শুরুর দিকে উত্তর আমেরিকার অকাল্ট স্পিরিট বা আত্মা ইউরোপের যে কোনো দানব কিংবা পিশাচের চেয়ে কয়েক লাখ গুণ বেশি শক্তিশালী ও বিপজ্জনক ছিল। যেসব মিডিয়াম আত্মায় বিশ্বাস করে এবং এদের বুঝতে পারে, শুধু তাদের মাধ্যমে আত্মারা মানুষের ওপর নিজের জাদুর খেলা দেখাতে পারে। আত্মাদের স্বাধীন শক্তি রয়েছে, তবে তাদেরকে অবচেতনভাবে কিংবা অচেতনভাবে আহ্বান করা না পর্যন্ত আমাদের ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীতে তাদের কোনো ম্যাটেরিয়াল শক্তি থাকে না। আর কেউ যদি আত্মায় বিশ্বাস না করে অথবা আত্মাকে বুঝতে না পারে, আত্মাকে তখন আহ্বান করা যায় না। ইউরোপের দানবদের সঙ্গে রেড ইন্ডিয়ান পিশাচদের হাস্যকর তুলনা করার চেষ্টা করা হয়েছে। দ্য এক্সরসিস্ট গল্পে পা জুজু নামে এক দানবের কথা বলেছেন লেখক। এ হলো অসুস্থতা এবং ভঙ্গুর স্বাস্থ্যের প্রতীক, কিন্তু একজন রেড ইন্ডিয়ানের পৈশাচিক আত্মার ক্ষমতা তার চেয়ে বহু গুণ। আমি মনে করি না যে শ্বেতাঙ্গদের বিশ্বাসঘাতকতা এবং লোভ লাল মানুষগুলোর ধ্বংসের মূল কারণ। এর জন্য দায়ী মেডিসিন ম্যানদের অকাল্ট ক্ষমতার হ্রাস। রেড ইন্ডিয়ানরা সাদা মানুষের বৈজ্ঞানিক নানা চমক দেখে দারুণ বিমোহিত হয়ে পড়েছিল। নিজেদের জাদুর প্রতি তারা বিশ্বাস হারিয়ে ফেলে। অনেকেই বলেন, যদি এই জাদু সঠিকভাবে ব্যবহার করা হতো তাহলে রেড ইন্ডিয়ানরা নিজ ভূমি থেকে সমূলে উৎখাত হতো না। বাধা দিল এমেলিয়া। কিন্তু ক্যারেন টেন্ডির মেডিসিন ম্যানের ব্যাখ্যাটা কি? সে কি করেছে? কেন ওই মেয়েটির শরীরে পুনর্জন্ম নিতে চাইছে সে? কান চুল করলেন ডক্টর স্নো। এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।
ওলন্দাজ জাহাজের স্বপ্নের গল্প শুনে আমার মনে হচ্ছে ম্যানহাটনে ওলন্দাজ উপনিবেশ বসিয়ে মেডিসিনম্যানদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছিল ওলন্দাজরা। হয়তো ওই মেডিসিনম্যান এত সস্তায় দ্বীপটি ডাচদের কাছে বিক্রি করে দিতে চায়নি, তার লোকজনদের তিনি মানা করেছিলেন। হয়তো জাদুশক্তির কারণে সে এর ভবিষ্যৎ দেখতে দেখছিল একদিন ম্যানহাটন উন্নত শহর হিসাবে গড়ে উঠবে। ওখানে শুধু শ্বেতাঙ্গ আমেরিকানদেরই কর্তৃত্ব থাকবে, অন্য কারো নয়। ওলন্দাজরা ছিল গোঁড়া ক্যালভনিস্ট। তারা মেডিসিনম্যানদের পিশাচ জাতীয় কিছু ঠাউরেছিল, তাই লোকটাকে তারা মেরে ফেলার মতলব করে। ঘটনা যাই হোক, মেডিসিনম্যান ভেবেছে সপ্তদশ শতকের পৃথিবী থেকে পালিয়ে যেতে পারলেই সে প্রাণে বেঁচে যাবে। ভবিষ্যতে কোনো সময় আবার আবির্ভূত হবে সে। আমার মনে হয় না ক্যারেনকে সে ইচ্ছে করে পুনর্জন্মের উপযুক্ত হাতিয়ার হিসাবে বেছে নিয়েছে। মেয়েটা কাকতালীয়ভাবে মেডিসিনম্যানের পুনর্জন্মের উপযুক্ত স্থান এবং উপযুক্ত সময়ে হাজির হয়েছে। ডক্টর স্নো, আমি বললাম, আমরা নিজেরাই যদি ওই মেডিসিনম্যানের সঙ্গে লড়াই করতে না পারি, তাহলে কে ওর সঙ্গে ফাইট করার ঝুঁকি নেবে? এমনকি কেউ নেই যে মেডিসিনম্যানকে চিরতরে ধ্বংস করার ক্ষমতা রাখে। চিন্তিত দেখালো ডক্টর স্নোকে। এটা অবিশ্বাস্য একটা ঘটনা। একবার চিন্তা করে দেখুন মিস্টার হ্যারি, আর 2-3 মধ্যে আমেরিকার অতীত থেকে ফিরে আসা এক জ্যান্ত মেডিসিনম্যানের সাক্ষাৎ করতে চলেছি আমরা। একে হত্যা করা আমার কাছে একটা রীতিমতো অপরাধ বলে মনে হচ্ছে। জানলার পাশে বসা ম্যাক ঘুরে তাকালো ডক্টর স্নোয়ের দিকে। নৃতত্ত্বের চমক সম্পর্কে আমরা সবাই অবগত, ডক্টর স্নো, আর আমরা এখানে হাজির হয়েছি একটি মানুষের জীবন বাঁচাতে। ক্যারেন ট্যান্ডি কিন্তু এই উইচ ডাক্তারকে বলেননি তার শরীরের মধ্যে জন্ম নিতে। ওকে বাঁচানোর সব রকম চেষ্টা করা আমাদের উচিত। বলেন ডক্টর স্নো। তবে কাজটা করার একটাই মাত্র উপায় আছে। কি উপায়? জানতে চাইল এমিলিয়া। কঠিন কিছু হতে পারে এবং বিপজ্জনক তো বটেই। একজন মেডিসিনম্যানের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে শুধু আর একজন মেডিসিনম্যান। এরকম দুজনের কথা আমি জানি। তারা নিভৃতচারী। তবে এই মেডিসিনম্যানের মতো শক্তিশালী তারা নয়। তারা পুরনো পুজো আর্চা জানে বটে, তবে মেডিসিনম্যানের মতো সামর্থ্য এবং শক্তি তাদের আছে কিনা সন্দেহ। আর তারা যদি ওই লোকটাকে নিকেশ করতে না পারে, ধ্বংস করতে ব্যর্থ হয়, তাহলে তাদের মৃত্যু কিন্তু অনিবার্য ওই মেডিসিনম্যানের হাতে। দাঁড়ান, মেডিসিনম্যান কিন্তু এখনো জন্ম নেয়নি। তার পুনর্জন্মের প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। পুরোপুরি আকার এখনো পায়নি সে। সম্পূর্ণ কাঠামো গড়ে না ওঠা পর্যন্ত সে প্রচণ্ড শক্তির অধিকারীও হতে পারছে না। আমরা যদি আরেকজন মেডিসিনম্যান জোগাড় করতে পারি, তাহলে এই লোকটা জন্ম নেওয়ার আগেই তো তাকে মেরে ফেলতে পারবো। কাজটাতে প্রচণ্ড ঝুঁকি আছে। শুধু আমাদের মেডিসিনম্যানই নয়, ভয়ানক বিপদে পড়বে মেয়েটাও। দুজনেই মারা যেতে পারে। আমি বললাম, ডক্টর, মেয়েটা তো এমনিতেই মারা যাচ্ছে। ডক্টর বললেন, কিন্তু আমরা কি করে নিভৃতচারী শান্তিকামী একজন ইন্ডিয়ানকে এক শ্বেতাঙ্গ তরুণীর জন্য জীবনের ঝুঁকি নিতে বলবো, যার সঙ্গে তার পরিচয়ও নেই? আমরা ওকে টাকার লোভ দেখাবো, ম্যাক বলল। কিন্তু টাকাটা কে জোগাবে? জানতে চাইল এমিলিয়া। আমরা ক্যারেনের মা বাবার সঙ্গে কথা বলবো, আমি বললাম। ওরা এতক্ষণে শহরে পৌঁছে গেছেন নিশ্চয়ই। ওরা বিরাট বড় লোক। মেয়ের মঙ্গলের জন্য কয়েক হাজার ডলার ব্যয় করতে কার্পণ্য করবেন না। ডক্টর স্নো, আপনি কি কোনো মেডিসিনম্যান জোগাড় করতে পারবেন? হাত দিয়ে থুতনি ঘষলেন ডক্টর স্নো। তা পারা যাবে। হ্যাঁ, দক্ষিণ ডাকোটায় আমার এক বন্ধু আছে। সে এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে। আমরা মেডিসিনম্যানদের প্লেন ভাড়া করে নিউ ইয়র্কে নিয়ে আসব, অবশ্য সে যদি আসতে রাজি হয়। ক্যারেনের বাবা মায়ের সঙ্গে এখন কথা বলা দরকার, আমি বললাম। কি ঘটছে তা তাদের জানবার অধিকার আছে। আমাদেরও কিছু নগদ টাকা জোগাড় করতে হবে। ডক্টর স্নো, আমার একটা কাজ করে দেবেন? নিশ্চয়ই, বললেন স্নো। এই কেসটা আমার কাছে দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনাদের কোনো সাহায্য করতে পারলে খুশি হব। দক্ষিণ ডাকোটায় আপনার বন্ধুকে একটু বলে দেবেন উনি যেন সবচেয়ে যোগ্য মেডিসিনম্যানকে এই কাজে পাঠান। বলবো। আমরা যখন স্নোয়ের বাসা থেকে বেরুলাম,
তখন 5টা বাজে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমাদের মুখে খুরের মতো ধারালো বাতাস হামলা চালালো। কি ঠান্ডা রে বাবা! চরাচর বরফে ঢাকা, রীতিমতো ভুতুড়ে লাগছে দেখতে। শীতে কাঁপছি আমরা, ক্লান্ত। তবু সবার মনে দৃঢ় সংকল্প, ক্যারেন ট্যান্ডিকে অদৃশ্য হামলাকারীর কবল থেকে মুক্ত করবই। গাড়ি চালাতে চালাতে সিদ্ধান্ত নিলাম, নিউ ইয়র্কে ফিরে প্রথমেই যাব হাসপাতালে ক্যারেনকে দেখতে। ডক্টর হিউজের কাছে জানতে চাইব আমাদের হাতে আর কত সময় আছে। ক্যারেন যদি ইতিমধ্যে মারা যায় কিংবা বাঁচার কোনো আশাই না থাকে, তাহলে এক গাদা টাকা খরচ করে দক্ষিণ ডাকোটা থেকে প্লেনে করে মেডিসিন ম্যানকে নিয়ে আসার কোনো মানে হয় না। এমিলিয়া আর ওর স্বামী আগে ওদের বাড়ি চলে গেল। তারপর সোজা আমি চললাম সিস্টার্স অফ জেরুজালেমে। গাড়ি চালাতে চালাতে মহা ক্লান্ত আমি। সিস্টার্স অফ জেরুজালেমে ঢুকে ওয়াশরুমে গেলাম প্রথমেই। মুখ হাত ধুয়ে নিলাম ভালো করে। তারপরে চুল আঁচড়ালাম। মনে মনে ভাবছিলাম সেই অদৃশ্য মেডিসিন ম্যানের কথা, যার সঙ্গে আমার লড়াই করতে হবে। শঙ্কিত হয়ে পড়ছিলাম এই ভেবে যে একজন মহাশক্তিশালী মেডিসিন ম্যানের সঙ্গে লড়াই করার শক্তি আদৌ আছে তো আমার। 16 ডক্টর হিউজকে তার অফিসে পাওয়া গেল। ডেস্ক ল্যাম্পের আলোয় একগাদা রিপোর্টে চোখ বুলোচ্ছেন। মিস্টার হ্যারি আমাকে দেখে মুখ তুলে তাকালেন। এসেও পড়েছেন? তারপর কি খবর বলুন। আমি ডাক্তারের বিপরীতে চেয়ারে এলিয়ে দিলাম গা। কি ঘটেছে এখন অন্তত তা জানি, এবং এর বিরুদ্ধে লড়াই করতে পারবো কি না তা জানি না। ডক্টর স্নোয়ের কথা বললাম ডক্টর হিউজকে। মনোযোগ দিয়ে সব কথা শুনলেন তিনি। জানালাম একজন মেডিসিন ম্যানকে নিউ ইয়র্ক থেকে নিয়ে আসার চেষ্টা করছেন তিনি। চেয়ার ছেড়ে সিধে হলেন ডক্টর হিউজ। জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। ট্রাফিকের আলো চোখ আবার তুষার ঝরতে শুরু করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খবরের কাগজওয়ালা যেন এ ব্যাপারটা না টের পায়, বললেন তিনি। এই ঘটনার সঙ্গে জড়িত স্পেশালিস্ট এবং সার্জনদের সবার মুখে তো আর তালা মেরে রাখা যাবে না। কিন্তু বিষয়টি একবার চিন্তা করে দেখুন, বিশ্বের অন্যতম একজন টিউমার বিশেষজ্ঞকে দক্ষিণ ডাকোটা থেকে একজন লাল চামড়ার মানুষকে ডেকে নিয়ে আসতে হচ্ছে, যার শরীর ভর্তি উল্কি আঁকা এবং যে টুকটাকে বিশ্বাস করে। কারণ কারণ বিশেষজ্ঞটি নিজের পক্ষে ওই টিউমার সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা দুজনেই ভালো করে জানি এটা কোনো সাধারণ টিউমার নয়, বললাম আমি। আর সাধারণ তত্ত্ব দিয়ে এই টিউমারকে সামলানো সম্ভব নয়। আপনি যে ঠিক কাজই করেছেন তার প্রমাণ পাওয়া যাবে মেয়েটি সুস্থ হয়ে উঠলে। জানালা দিয়ে অন্যদিকে তাকালেন ডক্টর হিউজ। আর যদি সে সুস্থ না হয় তখন আমি কি বলবো? বলবো কি যে আমি একজন রেড ইন্ডিয়ান মেডিসিন ম্যান নিয়ে এসেছিলাম, কিন্তু তাকে দিয়ে কাজ হলো না। ডক্টর হিউজ, ইটস ওকে মিস্টার আর্সকিন, আমি এই বিষয়টি নিয়ে কোনো তর্কে যাব না। আমি জীবনে বহু টিউমার দেখেছি এবং জানি এটি কোনো সাধারণ টিউমার নয়। আর ইন্ডিয়ানদের সম্পর্কে যে সমস্ত তথ্য আপনি দিয়েছেন ওগুলোতে আমি বিশ্বাসও করি, তবে কেন করি তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। মেয়েটা কেমন আছে ডক্টর? জানতে চাইলাম। টিউমার কি এখনও বেড়ে চলেছে? নিজেই গিয়ে দেখে আসুন না, বলেন ডক্টর হিউজ। গতকাল যে অবস্থা দেখে গিয়েছিলেন বর্তমানে দশা তার চেয়েও খারাপ। চলুন একবার দেখে আসি, তবে গতবারের মতো ওকে উত্তেজিত করব না। আমরা নীরবে এলিভেটর চেপে চলে এলাম 10 তলায়। নিঃশব্দে চলে এলাম সার্জিক্যাল রুমে। পরে নিলাম মাস্ক আর রোব। করিডোর ধরে এগোলাম ক্যারেন ট্যান্ডির কামরায়। খুললাম দরজা। ভয়ঙ্কর দৃশ্য। কাত হয়ে শুয়ে আছে ক্যারেন। মুখখানা গায়ের চাদরের মতো সাদা। ঘাড়ের টিউমারটা বেড়ে সাদা ব্লাডারের আকার ধারণ করেছে। চামড়ার ফোলা ব্লাডার ঝুলে আছে পিঠের উপর, বালিশের মতোই বড়। একটু পরপর ওটা আপনা আপনি নড়ে উঠছে, ফুলছে,
বোঝা যাচ্ছে চামড়ার থলের ভিতর জ্যান্ত কিছু একটা আছে, জ্যান্ত এবং অলক্ষণে। জিসাস! আঁতকে উঠলাম আমি। এটা তো বিশাল আকার ধারণ করেছে। সতর্ক পায়ে বিছানার ধারে এগুলাম। টিউমারটা আকারে এতই বড়, বিশ্বাস করতে কষ্ট হয় এই মেয়েটার শরীরের একটা অংশ ওটা। কুৎসিত কুঁজো মতো জিনিসটা পিঠে বহন করে চলেছে সে। আমি হাত বাড়িয়ে আঙুলের ডগা দিয়ে ওটা স্পর্শ করলাম। শক্ত এবং ফোলা, যেন গর্ভবতী কোনো মহিলার পেটে হাত দিয়েছে। ওটাকে স্রেফ মেরে ফেলা যায় না? জিজ্ঞেস করলাম ডক্টর হিউজকে। এখন তো ওটার আকার শিশুর মতো। স্ক্যালপেল ঢুকিয়ে ওটাকে খুন করুন। মাথা নাড়লেন ডাক্তার। সম্ভব হলে করতাম। মাংস কাটার যে বড় চপার হয় তা দিয়ে এক কোপে ওটাকে কেটে ফেলতে চাই আমি। তবে মুশকিল হলো তা সম্ভব নয়, কারণ প্রতিটা এক্স-রে রিপোর্টে দেখা যাচ্ছে যে হতচ্ছাড়াটা নার্ভাস সিস্টেম, ক্যারেন ট্যান্ডির নার্ভাস সিস্টেমের সঙ্গে জট পাকিয়ে রয়েছে। ওদের সম্পর্কটা মা এবং শিশুর মতো নয়, বরং সিয়ামিজ টুইনের মতো। ক্যারেন কি কথা বলা একদমই বন্ধ করে দিয়েছে? অনেকক্ষণ। আজ সকালে ওর ওজন মেপেছি, তখন অল্প দু একটা কথা বলেছে, তবে আমরা কেউ ওর কথা বুঝতে পারিনি। ওজন নিয়েছেন? কেমন মনে হলো অবস্থা? ডাক্তার মুমূর্ষু রোগীর দিকে তাকালেন করুণ চোখে। একটু ওজন হারায়নি ক্যারেন, তবে বাড়েও নি এক ফোঁটা। এই টিউমারটা যাই হোক, মেয়েটার শরীর থেকে সমস্ত পুষ্টি টেনে নিচ্ছে। ওটার প্রতিটি আউন্স বেড়ে উঠছে ক্যারেনের শরীরের নির্যাস থেকে। ওর বাবা মা এসেছিলেন মেয়েকে দেখতে? আজ সকালে এসেছিলেন। মা কেঁদে কেটে সারা। বললাম আমরা অপারেশনের চেষ্টা করব, তবে মেডিসিন ম্যানদের বিষয়ে কিছু বলিনি। এখনও অপারেশন করিনি বলে তারা ক্ষেপে গেছে আমার উপর। আর যদি 300 বছর আগের কোনো রেড ইন্ডিয়ানের গল্প বলতে যেতাম, ওরা তো আমাকে পাগল বলতেন নির্ঘাত। আমি শেষবারের মতো তাকালাম ক্যারেনের দিকে। পাণ্ডুর চেহারা, চুপচাপ শুয়ে আছে ঘাড়ের উপর বিভৎস বোঝাটা নিয়ে। ঘর থেকে বেরিয়ে এলাম, ফিরলাম 18 তলায় ডক্টর হিউজের অফিসে। ক্যারেনের বাবা মাকে বোঝাতে পারবো তো? জিজ্ঞেস করলাম আমি ডাক্তারকে। সমস্যা হলো যে কাজটা করব বলে ঠিক করেছি তাতে বেশ কিছু টাকা লাগবে। মেডিসিন ম্যানকে টাকা দিতে হবে, তার প্লেন ভাড়া, হোটেল খরচ সব কিছু বহন করতে হবে। আর লড়াই করতে গিয়ে লোকটা আহত হলে কি হবে গডই জানেন। আমি রকফেলার নই যে নিজের পকেট থেকে দেব। বড়জোর $300-400 দিতে পারি। গম্ভীর দেখালো ডক্টর হিউজকে। সাধারণ অবস্থা হলে হাসপাতাল থেকে খরচ জোগাতে পারতাম আমি, কিন্তু মেডিসিন ম্যানের কথা বলে 1 পয়সাও নিতে পারবো না। না, মেয়েটির বাবা মাকে আসল ঘটনা না জানিয়ে উপায় নেই। তারাই সিদ্ধান্ত নিন কি করবেন, কারণ তাদের মেয়েরই জীবন বিপদাপন্ন। আপনি কি ওদের সঙ্গে কথা বলেছেন? প্রশ্ন করলাম। এখন ইচ্ছে করলে বলতে পারি। আপনি করুন না, আপনিও বলতে পারেন। ওরা ক্যারেনের মাসির বাসায় উঠেছে। কোনো সমস্যা হলে ক্যারেনের বাবা মাকে বলবেন আমাকে ফোন করতে, আমি আপনাকে সাপোর্ট দেব। হিউজ বললেন। ঠিক আছে। এমন সময় ফোন বেজে উঠল। ডক্টর হিউজ কথা বললেন। হিউজ বলছি। অপর প্রান্তে খুব উত্তেজিত গলায় হড়বড় করে কেউ যেন কিছু বলতে লাগলো। ডাক্তারের কপালে ভাঁজ পড়ল। কখন? আপনি ঠিক জানেন? চেষ্টা করেননি? পারছেন না? তার মানে কি? অবশেষে রিসিভার নামিয়ে রাখলেন তিনি। কি হলো জানতে চাইলাম আমি। জানি না। ক্যারেন। ক্যারেনের ঘরে কি যেন হচ্ছে। ওর ঘরের দরজা বন্ধ হয়ে গেছে ভিতর থেকে। বাইরে থেকে আর দরজা খোলাই যাচ্ছে না। আমরা অফিস থেকে বেরিয়েই করিডোর ধরে ছুটলাম এলিভেটরে। 2 নার্স ট্রলি ভর্তি বোতল আর কিডনি বোল নিয়ে এলিভেটরে ঢুকছিল।
তাদের আগে ঢুকতে দিয়ে মূল্যবান কয়েক সেকেন্ড অপচয় হলো। তারপর আমরা ভেতরে ঢুকে 10 তলার বোতাম টিপে দিলাম। কি হতে পারে বলুন তো? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম ডক্টর হিউজকে। ডানে বামে মাথা নাড়লেন ডাক্তার। কে জানে, মেডিসিন ম্যান তার শক্তি প্রদর্শনী শুরু না করে দিলেই হলো, বললাম আমি। ওরকম যদি কিছু হয় তা হলেই তো চিত্তির। হিস শব্দে খুলে গেল এলিভেটরের দরজা। আমরা দৌড় দিলাম ক্যারেনের কামরা অভিমুখে। ডক্টর ম্যাকভয় দরজার বাইরে দুজন পুরুষ নার্স আর রেডিওলজিস্ট সেলেনাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে জিজ্ঞেস করলেন ডক্টর হিউজ। মেয়েটাকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একা রেখে বাইরে গিয়েছিল নার্স, ডিউটি বদল হচ্ছিল। মাইকেল ফিরে এসে দেখে দরজা বন্ধ, ধাক্কাধাক্কি করেও খুলতে পারেনি। আর দেখুন, আমরা দরজার কাঁচের প্যানেল দিয়ে ক্যারেনের ঘরে উঁকি দিলাম। বুকটা ধক করে উঠল মেয়েটাকে বিছানায় দেখতে না পেয়ে। বিছানায় চাদর কম্বল ইত্যাদি কুঁচকে মুচকে পড়ে আছে একপাশে। ওই যে ওখানে, ফিসফিস করলেন হিউজ ঘরের কিনারায়। মাথা কাত করলাম। ঘরের দূর প্রান্তে দাঁড়িয়ে আছে ক্যারেন ট্যান্ডি। মুখটা বিকট সাদা, ঠোঁট ওপরের দিকে উঠে উল্টে গিয়ে মাড়ি সহ দাঁত বের হয়ে আছে। দেখে মনে হচ্ছে বিভৎস ভঙ্গিতে হাসছে ক্যারেন। পিঠের বোঝাটা বিশাল হয়ে গিয়ে শরীরকে নুইয়ে দিয়েছে সামনের দিকে। লম্বা সাদা হাসপাতাল গাউনটা কাঁধের কাছ থেকে ছেঁড়া। দেখা যাচ্ছে সংকুচিত বক্ষ আর ঠেলে ওঠা পাঁজর। গুড গড, বিস্ময় প্রকাশ করল ডক্টর হিউজ। ও নাচছে। ঠিকই বলেছেন ডাক্তার। আমার বাড়িতে যেমন ভঙ্গিতে নাচছিলেন মিসেস হার্জ, ক্যারেনও তেমন ভঙ্গিতে শরীর দুলিয়ে নাচছে, যেন নিঃশব্দ ড্রাম আর নীরব বাঁশির সুরে তাল মিলিয়ে শরীর ঝাঁকাচ্ছে মেয়েটা। ঘুরে ঘুরে নাচছে। দরজা ভাঙো, হুকুম দিলেন হিউজ। মাইকেল, উলফ। পুরুষ দুজন নার্সকে ডাকলেন ডক্টর ম্যাকভি। কাঁধ দিয়ে ধাক্কা মেরে দরজা ভাঙতে পারবে তো? চেষ্টা করবো স্যার, জবাব দিল উলফ। কদম ছাঁট চুলের গাঁট্টা গোট্টা এক জার্মান তরুণ। আমার ভুলেই এরকম হয়েছে স্যার। আমি দুঃখিত, বুঝতে পারিনি। দরজা ভাঙো, বললেন হিউজ। পুরুষ নার্স দুজন কয়েক কদম পেছালো, তারপর একসঙ্গে বেগে ছুটে গেল দরজায়। প্রচণ্ড ধাক্কায় ফাটল ধরল দরজার গায়ে, কাঁচ ভেঙে চুরচুর। মিসেস বারম্যানের বাড়িতে প্রেত বৈঠক করার সময় দমকা শীতল বাতাসটা আমার পায়ে আছড়ে পড়েছিল। ওরকম হিমশীতল একটা হাওয়া এই মাত্র তৈরি হওয়া দরজার ফুটো দিয়ে হু হু করে ছুটে এলো আমার দিকে। আবার, বললেন হিউজ। মাইকেল আর উলফ ফের পিছিয়ে গেল। তারপর আবার হামলা চালালো দরজায়। এবারে কবজা থেকে ছিটকে গেল দরজার পাল্লা, হাট করে খুলে গেল। ডক্টর হিউজ ঘরে ঢুকেই সোজা এগিয়ে গেলেন ক্যারেনের দিকে। সে ঘরের কিনারে দাঁড়িয়ে নাচের ভঙ্গিতে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। প্রতিবার লাফের সঙ্গে পিঠের সঙ্গে ঝুলে থাকা প্রকাণ্ড কুঁজটা ঝাঁকি খাচ্ছে। দৃশ্যটা এমনই যে দেখে বমি এসে গেল। এসো ক্যারেন, মসৃণ গলায় বললেন হিউজ। চলো বিছানায় শোবে। এক ঠ্যাঙে ভর করে হিউজের দিকে ফিরে তাকালো ক্যারেন। আর এক পা লাফানোর ভঙ্গিতে উঁচু করে রেখেছে। কটমট করে তাকালো ডাক্তারের দিকে। কিন্তু এ কি, এই চোখ দুটো তো ক্যারেনের নয়। অমন টকটকে লাল ভয়ঙ্কর ক্রূর দৃষ্টি কোনো মেয়ের চোখে ফুটে উঠতে পারে না। ডক্টর হিউজ 2 হাত বাড়িয়ে এগোলেন ক্যারেনের দিকে। চোখে প্রচণ্ড ঘৃণা নিয়ে এক পা করে পিছু হটছে ক্যারেন। তার পিঠের কোঁচটা মোচড় খেলো, যেন বস্তাবন্দি ভেড়া ছটফট করছে বস্তার ভেতরে। সে বলছে আপনি করবেন না, থেমে থেমে বলল ক্যারেন। দাঁড়িয়ে পড়ল ডক্টর হিউজ। আমাকে সে কি বারণ করতে পারে? সে আমাকে কি নিষেধ করছে? জিভ দিয়ে ঠোঁট চাটল ক্যারেন। সে বলছে আপনি ওকে স্পর্শ করবেন না। কিন্তু ক্যারেন,
আমরা যদি তোমার চিকিৎসা না করি তাহলে তো সেও বাঁচবে না। তোমাদের দুজনেরই চিকিৎসা করছি আমরা। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে বাঁচাতে চাই। দূরে সরে গেল ক্যারেন। ধাক্কা লেগে ইনস্ট্রুমেন্ট ট্রের একটা পড়ে গেল মেঝে। সে আপনাকে বিশ্বাস করে না। কিন্তু কেন ক্যারেন? আমরা কি তোমাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি না? আমরা যোদ্ধা বা সৈনিক নই, আমরা তার মতোই মেডিসিন ম্যান, ডাক্তার। আমরা তাকে সাহায্য করতে চাই। সে প্রচণ্ড ব্যথার মধ্যে আছে। ব্যথার মধ্যে আছে কেন? সে ব্যথা পাচ্ছে, তার লাগছে। ব্যথা পাচ্ছে কেন? তার কি লাগছে? সে জানে না। সে ব্যথা পাচ্ছে। আলো। আলো? কিসের আলো? সে আপনাদের সবাইকে হত্যা করবে। হঠাৎ দুলতে লাগলো ক্যারেন, তারপর চেঁচিয়ে উঠল। চেঁচাতে চেঁচাতে হাঁটু ভেঙে পড়ে গেল। নখ দিয়ে খামচাচ্ছে পিঠের কুঁজ। মাইকেল এবং ওল্ফ ছুটে গেল ওর দিকে। পাঁজা কোলা করে দ্রুত নিয়ে এলো, শুইয়ে দিল বিছানায়। ডক্টর হিউজ সিরিঞ্জে হাইপডার্মিক ট্রাঙ্কুলাইজার পরে পুট করে সুইটা ঢুকিয়ে দিলেন ক্যারনের বাহুতে। আস্তে আস্তে স্থিমিত হয়ে এলো মেয়েটার চেঁচামেচি। ঘুমিয়ে পড়ল, তবে চোখের তারা দুটো বারবার কাঁপছে। ব্যাস, ব্যবস্থা হয়ে গেল, বললেন হিউজ। কি ব্যবস্থা হয়ে গেল ডাক্তার? জানতে চাইলাম আমি। আমি আর আপনি এখন সোজা ক্যারেনের বাবা মায়ের কাছে যাব, যা ঘটেছে তাই বলবো। সাউথ ডাকোটা থেকে ওই মেডিসিন ম্যানকে আনার ব্যবস্থা করুন। জানোয়ারটার মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব। একটু থেমে যোগ করলেন হিউজ। মিস্টার আর্সকিন, ক্যারেন বলেছে মেডিসিন ম্যানটার যন্ত্রণা হচ্ছে, ব্যথা লাগছে, বলেছে আলোর কথা। গাইনোকোলজি নিয়ে পড়াশোনা করে থাকলে নিশ্চয়ই জানেন, ভ্রূণ মৃত না জানা পর্যন্ত আমরা কখনো ভ্রূণের এক্স রে করি না, নইলে মায়ের জীবন এতে বিপদাপন্ন হয়ে ওঠে। একজন মানুষের যতবার এক্স রে করা হয়, যে জায়গায় রে প্রবেশ করে ওই এলাকার পুরো কোষগুলো ধ্বংস হয়ে যায়। তবে প্রাপ্তবয়স্কদের এতে ক্ষতি হয় না, কয়েকটা কোষ নষ্ট হয়ে গেলেও সমস্যা হয় না। কিন্তু ছোট একটি ভ্রূণের একটি কোষও ক্ষতিগ্রস্ত হওয়া মানে একটি আঙুল, একটি হাত কিংবা একটি পা ছাড়াই জন্ম নিতে হবে মানব শিশুকে। আমি স্থির দৃষ্টিতে তাকালাম ডাক্তারের দিকে। তার মানে আমরা ওই মেডিসিন ম্যানের ভ্রূণের ওপর বেশ কয়েকবার এক্স রে পরীক্ষা চালিয়েছি। আমি ক্যারেনের ফুলে ওঠা পিঠ, শিরা এবং ফোলা মাংসপিণ্ডটার দিকে তাকালাম। তার মানে, মন্তব্য করলাম আমি, ওই দানবটাকে আমরা বিকলাঙ্গ করে দিয়েছি। সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালেন ডক্টর হিউজ। বাইরে আবার ঝিরঝিরে তুষারপাত শুরু হয়ে গেছে। 18। আধুনিককালের মেডিসিন ম্যান দেখতে কেমন হবে সে ব্যাপারে কোনো ধারণা ছিল না আমার। তবে সিঙ্গিং রককে দেখে মনে হলো প্রাচীন ইন্ডিয়ান ম্যাজিকের প্র্যাকটিশনারের ভূমিকার পাশাপাশি একে দিব্যি ইন্স্যুরেন্স সেলসম্যান হিসেবেও চালিয়ে দেওয়া যাবে। পরদিন সকালে লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টে সাক্ষাৎ হলো লোকটির সঙ্গে। পরনে ছাগলের লোমের তৈরি ধূসর রঙের চকচকে স্যুট, মাথার খাটো চুলে তেল মেখেছে, বাজ পাখির মতো প্রায় বাঁকানো নাকের ডগায় ভারী রিমলেস চশমা। সিঙ্গিং রকের গায়ের রং তামাটে, ঝকমকে কালো চোখ, 50 বছর বয়সের তুলনায় মুখে বলিরেখার সংখ্যা অনেক বেশি। এছাড়া তার চেহারায় আর কোনো বৈশিষ্ট্য নেই যা চোখে পড়ে। আমি হেঁটে গেলাম তার দিকে, হাত মেলালাম। উচ্চতায় আমার চেয়ে বেশ খাটো, 5 ফুট 3-4 হবে। মিস্টার সিঙ্গিং রক, আমি হ্যারি আর্সকিন। ও হাই, আমাকে মিস্টার বলতে হবে না, স্রেফ নাম ধরে ডাকবেন। আপনার আসতে কি খুব কষ্ট হয়েছে? আমরা তো সারাটা পথ তুষার ঝড় ঠেঙিয়ে এলাম। আশঙ্কা হচ্ছিল মিলাউইকিতে না আবার নেমে পড়ে প্লেন। আমার গাড়িটা বাইরে আছে, বললাম তাকে। সিঙ্গিং রকের ব্যাগেজ নিয়ে চললাম কার পার্কের দিকে। অল্প অল্প সূর্যের তাপে জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে। টার্মিনাল ভবনের ফুটপাতে বরফ গলা জল পড়ছে, কয়েক ফোঁটা আমার গায়ে এসে লাগলো।
কিন্তু সিঙ্গিং রকের গায়ে লাগলো না। আমি সিঙ্গিং রকের দিকে মুখ তুলে তাকালাম। আপনার গায়ে জলের ছিটে লাগলো না? আমি একজন মেডিসিন ম্যান, মার্জিত ভঙ্গিতে বলল ইন্ডিয়ান। জলের সাহস কি যে আমাকে ভিজিয়ে দেয়? আঙ্কের ব্যাগগুলো গাড়ির ট্রাঙ্কে রাখলাম, দরজা খুলে উঠে পড়লাম গাড়িতে। আর কি আপনার পছন্দের গাড়ি? আমাকে জিজ্ঞেস করলো সিঙ্গিং রক। হ্যাঁ, জবাব দিলাম আমি। ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট গাড়ি আমার বেশ পছন্দের গাড়ি। আমারও সবুজ রঙের একটি কুগার আছে, জানালো সে। ওটাকে নিয়ে ছুটির দিনে মাছ ধরতে যাই, আর কাজের জন্য ব্যবহার করি মার্কুইস। ও আচ্ছা, বললাম আমি। মেডিসিন ম্যানরা নিভৃতচারী হলেও তাদের আয় ইনকাম খারাপ না, সিঙ্গিং রকের কথায় বোঝা গেল। লা গুয়ার্ডিয়া থেকে বের হয়ে ছুটলাম ম্যানহাটনের উদ্দেশ্যে। ক্যারেনের ব্যাপারটা সিঙ্গিং রক কতটুকু জানে জিজ্ঞেস করলাম। শুনেছি মেয়েটার শরীর প্রাচীন এক মেডিসিন ম্যান নাকি পুনর্জন্ম দিতে চলেছে, বলল সে। কথাটা শুনে অবিশ্বাস্য মনে হয়নি? না, তা হবে কেন? এর চেয়ে আরও কত অদ্ভুত জিনিস দেখেছি। এরকম ঘটনা আরও ঘটেছে। আপনি যদি বলেন এটা সত্যি, ডক্টর হিউজও বলছেন সত্যি, কাজেই আমি অবিশ্বাস করব কেন? জানেন তো, ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। একটা ট্রাককে ওভারটেক করতে করতে বললাম। উইন্ডশিপের ওয়াইপার চালু করে দিলাম। গাড়ির চাকা থেকে কাদা জল ছিটকে এসে পড়ছিল কাঁচে। ওয়াইপার জল মুছতে লাগলো। জানি, আমি এই কথা কাউকে বলতে যাব না। সাউথ ডাকোটায় আমার একটা ভালো ব্যবসা আছে। চাই না আমার ক্লায়েন্টরা ভাবুক ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি এখন টুকটাক নিয়ে ব্যস্ত। নিশ্চয়ই জানেন এই মেডিসিন ম্যান অসম্ভব শক্তিধর। মাথা দোলালো সিঙ্গিং রক। যে লোক 350 বছর পরে আবার পুনর্জন্ম নিতে চলেছে, সে তো শক্তিধর হবেই। মেডিসিন ম্যানরা যত বেশি সময়ের দূরত্ব পার করতে পারবে, ততই তাদের ম্যাজিকের জোর থাকবে। এ ব্যাপারে আর কি জানেন আপনি? খুব বেশি জানি না, তবে কিসের সঙ্গে আমাকে মোকাবিলা করতে হবে সে ব্যাপারে মোটামুটি একটা ধারণা করতে পারছি। আপনি মহান আত্মা গিছে ম্যানিটুর নাম শুনেছেন? আমরা যার সঙ্গে লড়াই করতে যাচ্ছি সেও এক মেডিসিন ম্যানের আত্মা বা ম্যানিটু। এই মেডিসিন ম্যানের অনেক শক্তি। পূর্বজন্মে অর্থাৎ 1650-এর সময়ে তার চতুর্থ কিংবা পঞ্চম পুনর্জন্ম ঘটেছিল। একজন ম্যানিটু যতবার মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নেয়, প্রতিবার সে হয়ে ওঠে আরও জ্ঞানী এবং আরও শক্তিমান। আর যখন সপ্তম কিংবা অষ্টম পুনর্জন্ম ঘটবে, সে গিচে ম্যানিটুর সঙ্গে যোগ দেওয়ার ক্ষমতা অর্জন করবে, হয়ে উঠবে স্থায়ী আত্মা। ব্যাপারটা অনেকটা পড়াশোনায় গ্র্যাজুয়েশন লাভ করার মতো। আমি আরেকটি রাস্তায় ঢুকে পড়লাম। ইউরোপিয়ান আধ্যাত্মিকতা বিষয়ে একটা বই পড়েছিলাম, আমি জানালাম। সেখানেও এরকম ব্যাপার স্যাপার আছে। আমার প্রশ্ন, এরকম একজন ম্যানিটুকে আপনি কি করে হারাবেন? সিঙ্গিং রক পকেট হাতড়ে একটি ছোট সিগার বের করলো, তারপর সেটিকে ধরালো। কাজটি সহজ হবে না মোটেই, বলল সে, বরং যথেষ্ট কঠিন কাজ এটা। তবে এর মূল নীতি হলো প্রতিটি ম্যাজিক্যাল স্পেস বা জাদুর শক্তিকে এর শক্তি অনুযায়ী স্থানান্তর করা সম্ভব। অবশ্য এটাকে আপনি পুরোপুরি নষ্ট করতে পারবেন না, কিংবা এর চলার পথে একে থামানো সম্ভব নয়। এর নিজস্ব স্পিরিচুয়াল গতিবেগ রয়েছে, আর এই গতিবেগকে থামাতে যাওয়া আর এক্সপ্রেস ট্রেনের সামনে এসে দাঁড় করানোর চেষ্টা একই কথা। তবে এক্সপ্রেস ট্রেনের গতিপথ যদি ঘুরিয়ে দিতে পারেন,
যেদিক থেকে এসেছে সে জায়গায় পাঠিয়ে দিতে পারেন, তবে শুধু যেটা দরকার সেটা হলো 360 ডিগ্রিতে এর কোর্স অর্থাৎ গতিপথ পরিবর্তন করার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি। আপনি যেভাবে ভাবছেন কাজটি তার চেয়ে সহজ হতে পারে, বললাম আমি। এই মেডিসিন ম্যান ভ্রূণ অবস্থায় থাকাকালীন ডাক্তাররা তার এক্স-রে করেছে। তাদের ধারণা এক্স-রের কারণে মেডিসিন ম্যান বিকলাঙ্গ হয়ে পড়েছেন অথবা শারীরিক কোনো ক্ষতি হয়েছে তার। তাতে কিছু যায় আসে না, বলল সিঙ্গিং রক। সে যখন পূর্ণ কাঠামোর মানুষ ছিল তখনই মেয়েটাকে জাদু করেছে। ক্যারেন ট্যান্ডি ওর খপ্পর থেকে কি উদ্ধার পাবে? আশা তো করি, তবে মেডিসিন ম্যানকে সরাসরি 1650 সালে ফেরত পাঠিয়ে দিতে পারবো অতটা ক্ষমতা আমার নেই। এই জন্য অত্যন্ত শক্তিশালী এবং অভিজ্ঞ একজন মেডিসিন ম্যানের দরকার, এমন কেউ যার ক্ষমতা আমার চেয়েও বেশি। তবে আমি যা করতে পারবো তা হলো মেয়েটার শরীর থেকে তাকে বের করে আনতে পারবো তার ভেতরের বড় হয়ে ওঠা মাংসপিণ্ডটা গতিপথ বদলে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দিতে। গাটা শিরশির করে উঠল আমার। অন্য কেউ? মানে ক্যারেনকে বাঁচাতে গিয়ে অন্য আরেকজন মানুষের ক্ষতি করবেন আপনি? সিগারেটে ফুক ফুক করে টান দিল সিঙ্গিং রক। আমি দুঃখিত মিস্টার আর্সকিন, আমি ভাবলাম আপনি হয়তো সমস্যাটা বুঝতে পেরেছেন, তবে এছাড়া আর অন্য কোনো উপায় তো দেখছি না। কিন্তু ম্যানিটু কার কাছে যাবে? যে কারো কাছে যেতে পারে। আপনাকে বুঝতে হবে সে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে, আর এজন্য সে দুর্বল কাউকে বেছে নেবে তার হোস্ট হিসেবে। দীর্ঘশ্বাস ছাড়লাম আমি। নিজেকে হঠাৎ বড় ক্লান্ত লাগলো। এমন কারো বিরুদ্ধে লড়াই করা মোটেই সহজ নয় যার শারীরিক ক্লান্তি কোনো অর্থ বহন করে না এবং যে নিজের অস্তিত্ব রক্ষা করা ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। আপনি যা বললেন সিঙ্গিং রক, তেমনটি যদি আপনাকে করতে হয় তাহলে আপনার বরং বাড়ি ফিরে যাওয়াই ভালো। ভুরু কোচকালো সিঙ্গিং রক। কিন্তু আমরা যদি ম্যানিটুকে কোনো নিগ্রো ক্রিমিনাল, মাদকাসক্ত কিংবা ভবঘুরের শরীরে ঢুকিয়ে দিই তাহলে নিশ্চয়ই আপনি আপত্তি করবেন না। সিঙ্গিং রক, এরকম কিছু করার প্রশ্নই ওঠে না। এই পুরো ঘটনাটা ঘটেছে একটি জাতি আরেকটি জাতির ওপর কর্তৃত্ব করার কারণে। 1650 সালে ওলন্দাজরা যদি এই মেডিসিন ম্যানকে তার নিজের দেশ থেকে তাড়িয়ে দিতে না চাইতো তাহলে লোকটা এখানে হাজির হয়ে আমাদের জন্য হুমকি হয়ে উঠতো না। আর একই অন্যায় কোনো সংখ্যালঘুর উপর করা কোনো মানেই হয় না। সিঙ্গিং রক আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকালো। আপনি তো শ্বেতাঙ্গ, তাহলে নিগ্রোদের উপর এত দরদ কেন? কারণ নিগ্রোরাও মানুষ এবং এদেশে ওরা সংখ্যালঘু। বলল সিঙ্গিং রক। একটু ভেবে যোগ করলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কাছে আর একটা বিকল্প আছে, তবে বিকল্পটি খুবই বিপজ্জনক। কি সেটা? ক্যারেন ট্যান্ডির শরীর থেকে মেডিসিন ম্যান বের হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু তাতে তো মারা যাবে মেয়েটা। এক অর্থে তাই, কিন্তু মেয়েটার নিজের ম্যানিটু বা আত্মা মেডিসিন ম্যানের ভেতরে বেঁচে থাকবে। আমরা ম্যানহ্যাটনের অনেক কাছে চলে এসেছি। ট্রাফিকের লাল আলো জ্বলে উঠতে দাঁড়িয়ে পড়লাম। কথাটা ঠিক বুঝলাম না। বিষয়টি অতটা সহজও নয়, স্বীকার করে নিলেন সিঙ্গিং রক। তবে মেডিসিন ম্যান ক্যারেনের শরীর থেকে একবার বের হয়ে এলে আমরা তার সঙ্গে শারীরিকভাবে কিছুটা হলেও যুঝতে পারবো। আমরা তাকে কবজা করেও ফেলতে পারি, তারপর তাকে বাধ্য করব যেন সে ক্যারেন ট্যান্ডির ম্যানিটুটা তাকে ফিরিয়ে দেয়। বাধ্য করব? জিজ্ঞেস করলাম আমি। কিভাবে? গিছে ম্যানিটুর কাছে চাইব শক্তি। সব ম্যানিটুই এই মহান আত্মার আজ্ঞাবহ দাস, কিন্তু সেও তো একই কাজ করতে পারে, মেরে ফেলতে পারে আপনাকে। চিন্তিত ভঙ্গিতে সিগার ফুঁকছে সিঙ্গিং রক।
তা তো পারেই, তবু ঝুঁকিটা নিতেই হবে। জীবনের ঝুঁকি নেবেন? হুম। এই ঝুঁকির মূল্য কত? $20,000। মুখ বাঁকালাম আমি। আপনার জায়গায় আমি হলে এর চেয়েও বেশি চাইতাম। সেক্ষেত্রে জানলা দিয়ে সিগারেটটা টুসকি মেরে ফেলে দিয়ে সিঙ্গিং রক বলল, আমাকে $30,000, ঠিক আছে, $30,000 দিতে হবে। 19। এখন পুরো ব্যাপারটা নির্ভর করছে ক্যারেনের বাবা মায়ের উপরে। সিঙ্গিং রকের এত পারিশ্রমিক আর কারো দেওয়ার সামর্থ্য নেই। আর ব্যাপারটা নিয়ে সিঙ্গিং রককে কাজ করতে বলার অধিকারও অন্য কেউ রাখে না। আমি সিঙ্গিং রককে নিয়ে আমার 10th অ্যাভিনিউর ফ্ল্যাটে চলে এলাম। সে স্নান সারল, কফি পান করছে। এই ফাঁকে ক্যারেনের বাবা মায়ের সঙ্গে কথা সেরে নিলাম। আমার পরিচয় পেয়ে ওরা আমাকে লাঞ্চে নিমন্ত্রণ করলেন। সিঙ্গিং রকের কথা শোনার পরে আশা করি তাদের গলায় খাবার আটকে যাবে না। বেলা 1টার সময় পৌঁছে গেলাম মিসেস বার্ম্যানের বাড়িতে। কাঁচের মিস্ত্রি সকালে সেই ভাঙা জানলার কাঁচ লাগিয়ে দিয়ে গেছে। প্রেত বৈঠকের সময় বাড়ির সবগুলো কাঁচের জানলা ভেঙে চুরচুর হয়ে গিয়েছিল। মিসেস বারম্যানের বিলাসবহুল বাড়িতে ঢুকে পরিবেশটা কেমন থমথমে লাগলো। জেরেমি ট্যান্ডির বয়স 55-56, চোয়ার চেহারা, মাথার চুল পরিপাটিভাবে আঁচড়ানো, পরনে কালো রঙের আরমানি স্যুট, শার্টটি সাদা এবং ধবধবে। তার স্ত্রী এরিকা ট্যান্ডি হালকা পাতলা গড়নের, মাথা ভর্তি বাদামি চুল ফুলে ফেপে আছে। ক্যারেন তার পটল চেরা চোখ জোড়া এই ভদ্রমহিলার কাছ থেকে পেয়েছে। তিনি কালো ডিওর স্যুট পরেছেন, সঙ্গে মানানসই অল্প সোনার গহনা। তার হাতে লম্বা লম্বা নখে আলো পড়ে ঝলকাচ্ছে। দেখে রীতিমতো বিমোহিত আমি। মিসেস ট্যান্ডির হাতের পেঁয়াজি ঘড়িটির দাম $5,000। মিসেস বারম্যানও আছেন, সকলের তদারকিতে ব্যস্ত। আমি হ্যারি আর্সকিন। জেরেমি ট্যান্ডির হাতটা শক্ত মুঠিতে ধরে ঝাঁকিয়ে দিলাম আমি। ইনি মিস্টার সিঙ্গিং রক, সাউথ ডাকোটা থেকে এসেছেন। রক বলল, আমাকে মিস্টার বলতে হবে না, স্রেফ নাম ধরে ডাকলেই চলবে। আমরা চেয়ার এবং সেটিতে বসলাম। জেরেমি ট্যান্ডি আমাদের সিগারেট অফার করলেন। ডক্টর হিউজ বললেন, আমার মেয়ের বিষয়টি নিয়ে নাকি আপনার বিশেষ কৌতূহল রয়েছে, তবে তিনি আপনার পরিচয় দেননি। আপনি কি করেন তাও বলেননি। আপনি কি আমাকে আসার কোনো আলো দেখাতে পারবেন? খুব খুব করে কাশলাম আমি। মিস্টার ট্যান্ডি, মিসেস ট্যান্ডি, আপনাদের আশার আলো দেখাতে পারবো এমন কোনো আশ্বাস আমি দেব না, কারণ আমি এখন যা বলবো তার অনেক কিছুই আপনাদের কাছে অবাস্তব মনে হবে। প্রথম যখন ব্যাপারটা চাক্ষুষ করি, নিজের কাছেই তা রীতিমতো বিশ্বাস হতে চায়নি। এটা যে ঘটছে সে ব্যাপারেও সন্দিহান ছিলাম, কিন্তু তারপর যা ঘটতে লাগলো, আপনার মেয়ের অসুস্থতার কথা যারা জানে তারা প্রত্যেকে স্তম্ভিত হয়ে গেছে। কারণ অবিশ্বাস্য ঘটনাগুলি সবই ঘটেছে আপনার মেয়েকে ঘিরে। একে একে বলতে লাগলাম ক্যারেন আমার কাছে কোন পরিস্থিতিতে এসেছিল এবং আমাকে ওর স্বপ্নের কথা বলেছে। বললাম কিভাবে ওলন্দাজ জাহাজটি খোঁজ বের করেছি আমি, এবং এমিলিয়া কিভাবে মেডিসিন ম্যানের পুনর্জন্মের কথা, আলবানিতে ডক্টর স্নোয়ের বাড়ি যাবার কথাও বর্ণনা করলাম সবিস্তারে। তারপর এলো সিঙ্গিং রকের প্রসঙ্গ। সেজন্য কি করতে চাইছি আমরা, তাকে কত পারিশ্রমিক দিতে হবে বললাম। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিতে দিতে নির্বিকার চেহারা নিয়ে আমার গল্প শুনে গেলেন জেরেমি ট্যান্ডি। তিনি একজন চেন স্মোকার। মদ্যপানের সঙ্গে ঘন ঘন একের পর এক সিগারেট ধ্বংস হতে লাগলো। আমার গল্প শেষ হওয়ার পর তিনি চেয়ারে হেলান দিয়ে তাকালেন স্ত্রীর দিকে। ভদ্রমহিলাকে বিস্মিত, স্তম্ভিত এবং বিমূঢ় দেখাচ্ছে। অবশ্য এই জন্য তাকে দোষ দেওয়া যায় না, কারণ এরকম একটা কাহিনী শুনলে যে কারো হজম করতে কষ্ট হবার কথা। জেরেমি ট্যান্ডি ঝুঁকে এলেন আমার দিকে, সরাসরি তাকালেন। এটা কি টাকা খাওয়ার ধান্দা? দাঁতের দাঁত ঘষলেন তিনি। মাথা নাড়লাম আমি। মিস্টার ট্যান্ডি, জানি আমার কথা অবিশ্বাস্য, আপনি গল্পটা হজম করতে পারছেন না, তবে আমার কথা বিশ্বাস না হলে ডক্টর হিউজকে ফোন করতে পারেন, তিনিও আপনাকে একই গল্প শোনাবেন। আর বিশ্বাস করুন, এর মধ্যে কোনো ধান্দাবাজি নেই। ক্যারেন সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আপনাকে টাকাও খরচ করতে হবে না।
সে সুস্থ না হওয়া মানে সিঙ্গিং রকের ব্যর্থতা। তখন তাকে আর টাকা দিতে হবে না। অবশ্য ব্যর্থ হলে রকও বাঁচবে না, মারা যাবে। গম্ভীর মুখে মাথা ঝাঁকালো মেডিসিন ম্যান। চেয়ার ছাড়লেন জেরেমি ট্যান্ডি। খাঁচায় বন্দি বাঘের মতো পায়চারি করতে লাগলেন ঘরে। আমার মেয়ে অসুস্থ, ওরা আমাকে বলছে আমার মেয়েটা মারা যাচ্ছে। তারপর শুনলাম সে 30 বছর বয়সী এক মেডিসিন ম্যানকে পুনর্জন্ম দিতে চলেছে। এখন শুনছি ওই মেডিসিন ম্যানের কবল থেকে রেহাই পেতে আর একজন মেডিসিন ম্যানের সাহায্য লাগবে, এবং তার পারিশ্রমিক $30,000। আমার দিকে ঘুরলেন তিনি। এখন বলুন তো, কোনটা ভুয়ো আর কোনটা মিথ্যে? আমি মেজাজ না হারিয়ে বললাম, মিস্টার ট্যান্ডি, ব্যাপারটা আপনার কাছে ভুয়ো মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু আপনি ডক্টর হিউজের সঙ্গে কথা বলছেন না কেন? তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ টিউমার বিশেষজ্ঞ। তাকে ফোন করুন। তবে দয়া করে সময় নষ্ট করবেন না। ক্যারেন মারা যাচ্ছে, তাকে বাঁচাবার একটাই উপায়। পায়চারি বন্ধ করলেন জেরেমি ট্যান্ডি। মাথাটা কাত করে স্থির দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আপনি তাহলে আমার সঙ্গে মশকরা করছেন না? মিস্টার জেরেমি, আমি মশকরা করছি না, আমি খুবই সিরিয়াস। মিসেস বারম্যানকে জিজ্ঞেস করুন না, তিনি সেই ভয়ঙ্কর মুখটাকে ভেসে উঠতে দেখেছেন টেবিলে, তাই না মিসেস বারম্যান? মাথা দোলালেন বৃদ্ধা। ঘটনা সত্যি জেরি, আমি নিজের চোখে সেই মূর্তিটা দেখেছি। মিস্টার আর্সকিনকে আমি বিশ্বাস করি, তিনি মিথ্যা বলার পাত্র নন। মিসেস ট্যান্ডি খাড়া হলেন, স্বামীর হাতটা ধরলেন। জেরি ডার্লিং, অন্য আর কোনো উপায় যদি না থাকে, ওরা যা বলেছেন তাই করো। দীর্ঘ নীরবতা। সিঙ্গিং রক বড় একটা রুমাল দিয়ে সশব্দে নাক ছাড়ল। মেডিসিন ম্যানেদেরও সর্দি লাগে তাহলে? জানা ছিল না আমার। অবশেষে কথা বললে জেরেমি ট্যান্ডি। ঠিক আছে, আপনারাই জিতলেন। আমি আমার মেয়েকে সুস্থ শরীরে ফিরে পেতে চাই, আর যদি ওকে সাহি সালামত ফিরিয়ে দিতে পারেন, আপনাদের আমি $60,000 দেব। 30 দিলেই চলবে, বলল সিঙ্গিং রক। আমার ধারণা ইন্ডিয়ানের এই কথা শোনার পরে জেরেমি ট্যান্ডির হয়তো শেষ পর্যন্ত বিশ্বাস হয়েছে ম্যানিটু ভুয়ো কোনো জিনিস নয়, সত্যি। 20। লাঞ্চ শেষ করে সিঙ্গিং রককে নিয়ে চলে এলাম সিস্টার্স অব জেরুজালেম হাসপাতালে ডক্টর হিউজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। ক্যারেনকে প্রচুর ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, সে ঘুমোচ্ছে। মেয়েটির বিছানার পাশে সর্বক্ষণ বসে আছে একজন পুরুষ নার্স। ডক্টর হিউজ ক্যারেনের কাছে নিয়ে গেলেন আমাকে। সিঙ্গিং রকও সঙ্গে গেলেন। সিঙ্গিং রক এই প্রথম দেখল তাকে কিসের বিরুদ্ধে লড়তে হবে। ম্যানিটুর কাছ থেকে সম্মানজনক দূরত্ব বজায় রেখে ক্যারেনের দিকে উৎকণ্ঠার দৃষ্টিতে তাকিয়ে রইল। ডক্টর হিউজ সিঙ্গিং রকের পাশে এসে দাঁড়ালেন। দেখে কীরকম মনে হচ্ছে? আমি বহু আজব এবং অদ্ভুত জিনিস দেখেছি ডক্টর, কিন্তু এটা। চলুন, বললেন ডক্টর হিউজ, বাইরে গিয়ে কথা বলি। আমরা ফিরে এলাম ডক্টর হিউজের অফিসে। সিঙ্গিং রক ডাক্তারের টেবিলে রাখা টিস্যু বক্স থেকে এক টুকরো টিস্যু তুলে নিয়ে কপালের ঘাম মুছল। ওয়েল, বলল হিউজ, আমাদের অ্যাকশন প্ল্যানটা কীরকম? প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের হাতে সময় কিন্তু খুব কম। যে হারে ম্যানিটুর শারীরিক বৃদ্ধি ঘটছে, আগামীকালের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি খাটের চারপাশে একটি ম্যাজিক সার্কেল এঁকে দেব। মেডিসিন ম্যান জন্ম নেওয়ার পরে ওই বৃত্তের বাইরে আর আসতে পারবে না। এর ফলে আমার নিজের মেডিসিন দিয়ে ওকে বাগে আনার মতো যথেষ্ট সময় পাবো। আমি অন্তত আশা করি যে আমি পারবো। এরকমও হতে পারে আমি যে বৃত্ত আঁকবো সেটা ডিঙোনোর ক্ষমতা রাখে ওই মেডিসিন ম্যান। লোকটার যতক্ষণ পর্যন্ত না স্বরূপে আত্মপ্রকাশ ঘটছে, তার আগে এ ব্যাপারে নিশ্চিন্ত করে কিছুই বলা যায় না। মেডিসিন ম্যান শক্তিধর নাকি দুর্বল, তার পুরোটাই নির্ভর করছে এক্স রে তার কতটুকু ক্ষতি করেছে তার ওপর। তবে তার অরিজিনাল জাদুর ক্ষমতা, যে জাদুর সাহায্যে সে পুনর্জন্ম ঘটাতে পারে, এটির একটিও হ্রাস না পাবারই কথা। 1650 সালে তার জাদুর ক্ষমতা যেরকম ছিল, সেরকম ক্ষমতা নিয়েই হয়তো মেডিসিন ম্যানের পুনর্জন্ম ঘটতে চলেছে। তবে নতুন কোনো জাদুর ক্ষমতা যদি সে প্রয়োগ করতে যায়, এটির কার্যকারিতা নির্ভর করবে আপনাদের এক্স রে ওর কতটুকু ক্ষতি করেছে। অথবা এটাও হতে পারে যে এক্স রের ফলে ওর ক্ষমতা আরও বেড়ে গেছে।
আরও প্রতিহিংসা পরায়ণ করে তুলেছে তাকে। ডক্টর হিউজ দীর্ঘশ্বাস ছাড়লেন। আপনার কথা শুনে মোটেই আশাবাদী হতে পারছি না। কি করে আশার কথা শোনাবো, বলল সিঙ্গিং রক। এটা পুরো ডেভিড এবং গলিয়াথের মতো পরিস্থিতি। আমি আমার গলতি দিয়ে তাকে পাথর ছুঁড়ব। ভাগ্য ভালো থাকলে পাথরের এক আঘাতেই সে কুপোকাত হবে, কিন্তু ব্যর্থ হলে সে আমাকে মাটির সঙ্গে পিষে ফেলবে। আপনার কিছু দরকার হবে, জানতে চাইলাম আমি। কোনো আধিভৌতিক সাহায্য? মাথা নাড়ল সিঙ্গিং রক। আমার সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। আমার সুটকেসটা দয়া করে আপনার গাড়ি থেকে নিয়ে আসার ব্যবস্থা করুন মিস্টার হ্যারি। তাহলে এখনই মেডিসিন সার্কেলটা এঁকে ফেলি। এতে অন্তত খানিকটা হলেও প্রোটেকশন পাওয়া যাবে। ডক্টর হিউজ ফোন তুলে একজন পোর্টারকে আসতে বললেন। সে আসার পর তাকে বেসমেন্টে আমার গাড়িতে পাঠানো হলো সিঙ্গিং রকের সুটকেসটি নিয়ে আসতে। আপনারা যাই করেন না কেন, বলল সিঙ্গিং রক, মেডিসিন ম্যান যখন ক্যারেন ট্যান্ডির শরীর থেকে বেরিয়ে আসবে ওই সময় মেয়েটিকে কোনোভাবেই বিরক্ত করবেন না। তাকে স্পর্শ করা সম্পূর্ণ নিষেধ। ক্যারেনকে স্পর্শ করলেই তার ম্যানিটিউর তার নিজের কাছে ফিরে আসার সম্ভাবনা হয়ে উঠবে শূন্য। কাজেই তাকে বিরক্ত করা চলবে না। কিন্তু মেডিসিন ম্যান নিজেই যদি ওকে কবজা করে রাখে, প্রশ্ন করলাম আমি। মুখে আধার ঘনালো সিঙ্গিং রকের। এরকম কিছু ঘটলে সেক্ষেত্রে সম্ভবত খামোখাই আমরা সময় নষ্ট করছে। ডক্টর হিউজ বললেন, একটা ব্যাপার বুঝতে পারছি না, ওটাকে গুলি করলেই তো সমস্ত ল্যাটা চুকে যায়। ওটা তো রক্ত মাংসের একটা শরীর, একটা মানুষ। খবরদার ওরকম কিছু ভুলেও করতে যাবেন না, সাবধান করলো সিঙ্গিং রক। ওকে গুলি করলে সব ভণ্ডুল হয়ে যাবে। মেডিসিন ম্যানকে হত্যার চেষ্টা করলে ক্যারেনকে সারা জীবনের জন্য হারাতে হবে। লোকটা ক্যারেনের ম্যানিটু দখল করে রেখেছে এবং একমাত্র সেই পারে ওই ম্যানিটুকে মুক্ত করতে, স্বেচ্ছায় অথবা জোর করে। স্বেচ্ছায় ম্যানিটু মুক্ত করার কোনো কি সুযোগ নেই, জানতে চাইলেন ডক্টর হিউজ। একদমই নেই, জবাব দিল সিঙ্গিং রক। ওর ওপর জোর করে আপনি কতটা সফল হতে পারবেন? চিন্তিত ভঙ্গিতে গাল চুলকালো সিঙ্গিং রক। 3/4 তাও যদি ভাগ্য আমাকে সাহায্য করে। এমন সময় পোর্টার এলো সুটকেস নিয়ে। সিঙ্গিং রক পোর্টারের হাত থেকে সুটকেস নিয়ে ডক্টর হিউজের টেবিলের উপরে রাখলো, তারপর খুলল। ভেতরে চুল, হাড়গোড় আর পাউডারের প্যাকেট চোখে পড়ল। ঠিক আছে, বলল মেডিসিন ম্যান, প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে। চলুন সার্কেলটা এঁকে ফেলি। আমরা নিচে নেমে এলাম, ঢুকলাম ক্যারেন ট্যান্ডির প্রাইভেট রুমে। আগের মতোই সে শুয়ে আছে। বেড হপ হয়ে উঠেছে মাংসের ফোলাটা, কোমর প্রায় ছুঁই ছুঁই করছে। সিঙ্গিং রক মেয়েটির দিকে তাকালো না, ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। সুটকেস খুলে পাউডার আর হাড়গোড় বের করে রাখলো মেঝেতে। শুনুন, আমাদের উদ্দেশ্য করে সে বলল, সার্কেল আঁকা হলে এটাকে কিন্তু আর স্পর্শ করা যাবে না। বৃত্ত ডিঙাতে পারবেন, তবে খেয়াল রাখবেন রেখা যেন মুছে না যায়, কিংবা এতে শরীরের কোনো অঙ্গ যেন স্পর্শ না করে। বৃত্ত কোথাও মুছে গেলে বা ভেঙে গেলে এ দিয়ে আর কাজ হবে না। ডক্টর হিউজ বলেন, ঠিক আছে, আমি সবাইকে বলে দিচ্ছি কথাটা। সিঙ্গিং রক হাঁটু মুড়ে বসলো মেঝেতে। কাগজের প্যাকেট থেকে লাল পাউডার বের করে ক্যারেনের খাটের চারপাশে গোলাকার একটি বৃত্ত আঁকলো। তারপর এর ভেতরে সাদা পাউডার দিয়ে আর একটি বৃত্ত তৈরি করলো। একটু পরপর সে মানুষের সাদা হাড় রাখছে বৃত্তের চারপাশে, আর সঙ্গে সঙ্গে মন্ত্র আউড়ে চলেছে। তারপর মানুষের চুলের মালা রাখলো গোটা বৃত্ত জুড়ে। গিছে ম্যানিটু, আমাকে রক্ষা করো, প্রার্থনা করলো সিঙ্গিং রক। গিছে ম্যানিটু, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। সে কথাগুলো বলছে, কেন জানি না আমার শিরদাঁড়া বেয়ে বরফ শীতল জল নামলো। বিছানায় শোয়া ক্যারেন হঠাৎ একটা চোখ মেলে চাইল। রক্তচক্ষু মেলে তাকিয়ে রইল সিঙ্গিং রকের দিকে। সিঙ্গিং রক, মৃদু গলায় আমি ডাকলাম। ইঙ্গিতে দেখালাম ক্যারেনকে। ঘুরল সিঙ্গিং রক, দেখল ক্যারেনের ঘৃণা বিচ্ছিরিত হওয়া ভয়ঙ্কর চক্ষুটাকে। ভয়ার্ত ভঙ্গিতে
ঠোঁট চাটল মেডিসিন ম্যান। তারপর মৃদু এবং কাঁপা গলায় কথা বলতে লাগলো ক্যারেনের সঙ্গে। কে তুমি? কোত্থেকে এসেছো তুমি? প্রথমে চুপ করে রইল ক্যারেন, তারপর রোমহর্ষক গলায় শুরু হয়ে গেল ফিসফিসানি। আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিমান। তোমার ঝাড় ফুঁক কিংবা ওষুধ আমার সামনে দাঁড়াতেই পারবে না। আমি তোমাকে শীঘ্রই হত্যা করব। তোমার নাম কি? প্রশ্ন করল সিঙ্গিং রক। আমার নাম মিস কোয়ামাস। আমি তোমাকে শীঘ্রই হত্যা করব। ভীরু পদক্ষেপে পিছু হটল সিঙ্গিং রক। ক্যারেনের খোলা চোখের দিকে তাকিয়ে আছে। আবার চোখ বুজে গেল ক্যারেনের। নিজের সার্জিক্যাল রোবে জোরে জোরে হাত ঘষতে লাগলো ক্যারেন। ব্যাপার কি? জিজ্ঞেস করলাম আমি। ব্যাপার হলো মিস কুয়ামাস ইন্ডিয়ানদের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত এবং শক্তিশালী মেডিসিন ম্যানদের অন্যতম। আপনি এই সম্পর্কে কি জানেন? ইন্ডিয়ান ম্যাজিক নিয়ে নাড়াচাড়া করা সব মানুষই এই নামটির সঙ্গে পরিচিত। শ্বেতাঙ্গরা এ দেশে আসার আগে এমনকি সিউক্সরাও তার কথা জানত। তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ মেডিসিন ম্যান। সে এমন সব ম্যানিটু এবং পিচার্সদের ডেকে আনতো যাদের আহ্বান করা সাহসের দরকার। অন্য সব মেডিসিন ম্যানরা সেই সাহস পেত না। এই কথার মানে কি? আপনি কি ওর সঙ্গে লড়াই করতে পারবেন না? ডক্টর হিউজের কণ্ঠে উদ্বেগ। সার্জিক্যাল ফেস মাস্কের আড়ালে দরদর করে ঘামছে সিঙ্গিং রক। লড়াই করতে পারবো না বলিনি, পারবো, তবে জেতার সম্ভাবনা কম। মিস কুয়ামার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে দুষ্ট আত্মাকেও নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। আমেরিকায় যখন শ্বেতাঙ্গরা প্রথম এসেছিল, ওই সময়কার কিছু প্রাচীন ম্যানিটু আছে যারা খুবই শয়তান প্রকৃতির। এদের বহু গল্প বহু উপজাতির মধ্যে কিংবদন্তির মতো ছড়িয়ে রয়েছে। আর মিস কুয়ামাস নিজের স্বার্থে এদের প্রায়ই আহ্বান করত। সে যদি এখন তাদের ডেকে পাঠায়, কি যে আছে কপালে সে কল্পনাও আমি করতে পারছি না। কিন্তু একটা আত্মা কী বা করতে পারে? যারা আত্মাফাত্মায় বিশ্বাস করে না তাদের কোনো ক্ষতি করতে পারবে? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই পারবে, জবাব দিল সিঙ্গিং রক। আপনি বাঘের অস্তিত্বে বিশ্বাস করেন না বলে বাঘে আপনাকে বাগে পেলে ছেড়ে দেবে না নিশ্চয়ই। দেবে কি? এই ম্যানিটুদের একবার শরীরী পৃথিবীতে আহ্বান করা হলে তাদের মধ্যে চলে আসে শারীরিক ক্ষমতা এবং তারা দৃষ্টিগোচর হয়। হোলি ক্রাইস্ট! আঁতকে উঠলেন ডক্টর হিউজ। নাক টানল সিঙ্গিং রক। ক্রাইস্ট আপনাকে সাহায্য করতে পারবেন না। এ দানবের সঙ্গে খ্রিস্টিয়ানিটির কোনো সম্পর্ক নেই। খ্রিস্টান ধর্মের দানবদের আপনি ক্রুশবিদ্ধ করতে পারবেন, পবিত্র জল ছিটিয়ে তাড়িয়ে দিতে পারবেন, কিন্তু এই দানবরা শুধু আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে। এই বৃত্ত, পাউডার আর হাড়ের রিংয়ের দিকে আঙুল তুলে দেখালাম। এটা কি ওদের ঠেকিয়ে রাখতে পারবে? ডানে বামে মাথা নাড়ল সিঙ্গিং রক। মনে হয় না। বড় জোর কয়েক মিনিট, এর বেশি নয়। মেডিসিন ম্যানকে জাদু করার জন্য এর সাহায্যে হয়তো খানিকটা সময় পাবো, তবে মিস কোয়ামাস নিজেই এ ধরনের বৃত্ত তৈরি করতে ওস্তাদ। সে এমন বৃত্ত আঁকতে পারে যার ভেতর সবচেয়ে ভয়ানক আত্মাও ঢুকতে পারে না। আমি আমার সর্বশক্তি দিয়ে যে বৃত্তটি এঁকেছি তা যথেষ্ট মজবুত হলেও এ বৃত্ত সহজেই ভেঙে ফেলার উপায় জানা আছে মিস কুয়ামাসের। ক্যারেনের কথা ভেবে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, বললেন ডক্টর হিউজ। এ ঘরে যদি সত্যি দুই জাদুকরের মধ্যে মরণপণ লড়াই শুরু হয়, ক্যারেন বাঁচবে তো? ডক্টর হিউজ, বলল সিঙ্গিং রক, এটা এসপার ওসপারের লড়াই। আমি যুদ্ধে জিতে গেলে বেঁচে যাবে মেয়েটা, কিন্তু যদি হেরে যাই তাহলে কোনো নিশ্চয়তা দিতে পারবো না কে বাঁচবে আর কে মরবে। মিস কুয়ামাস প্রচণ্ড শক্তিশালী একজন মেডিসিন ম্যান। তার সঙ্গে লড়তে গিয়ে আমরা সবাই মারা যেতে পারি। আপনার আসলে ধারণাই তো নেই ম্যানিটু কী জিনিস। আমি যখন বলছি এরা শক্তিধর, তার মানে এই নয় যে এরা একজন মানুষকে এক ঘুষিতে মাটিতে শুইয়ে দিতে পারে। তার মানে এই যে তারা যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে,
এ হাসপাতাল উড়িয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে গোটা মহল্লা, এমনকি শহরও। আচ্ছা ঠিক আছে, এখন চলুন, বললেন ডক্টর হিউজ। সিঙ্গিং রক শেষবারের মতো তার মেডিসিন সার্কেল পরীক্ষা করে দেখলো, তারপর আমাদের নিয়ে বেরিয়ে এলো ক্যারেনের ঘর থেকে। করিডোরে এসে ফেস মাস্ক এবং গা থেকে রোব খুলে ফেললাম আমরা। আমি শুধু এইটুকুই বলতে পারি, অপেক্ষা করুন এবং দেখুন কি হয়। সিঙ্গিং রক বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, হাসপাতালে খাওয়ার ব্যবস্থা আছে? আমি ব্যবস্থা করছি, বললেন ডক্টর হিউজ। চলুন, লম্বা একটা রাত পড়ে আছে সামনে, কাজেই সবার শরীরেই তো ফুয়েলের দরকার। ঘড়ি দেখলাম 5টা 5। কাল এরকম সময়ের মধ্যে নির্ধারণ হয়ে যাবে আমাদের জয় পরাজয়। যদি জিততে না পারি, কাল মঙ্গলবার বিকেল 5টা 5 আমাদের ভাগ্যে কি আছে তা সৃষ্টিকর্তাই জানেন। 21। আমরা খেয়ে এসে দেখি ডক্টর হিউজের অফিসে আমাদের জন্য অপেক্ষা করছেন NYPD-র লেফটেন্যান্ট ম্যারিনো। কোলে হাত রেখে বসে রয়েছে, সজারুর কাঁটার মতো চুলগুলো খাড়া হয়ে আছে মাথার উপর। মিস্টার আর্সকিন, আমার সঙ্গে হ্যান্ডশেক করলো সে। তার দিকে তাকালাম সতর্ক দৃষ্টিতে। আমার সঙ্গে কোনো দরকার আছে লেফটেন্যান্ট? হ্যাঁ, একটু দরকার তো ছিলই। আপনি নিশ্চয়ই ডক্টর হিউজ? সে বলল ডাক্তারকে। আমি লেফটেন্যান্ট ম্যারিনো। ব্যাজ দেখালো সে। ইনি সিঙ্গিং রক। ইন্ডিয়ানের সঙ্গে পুলিশের আলাপ পরিচয় করিয়ে দিলাম। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম, হাত মেলাতে মেলাতে বলল ম্যারিনো। কোনো সমস্যা? জিজ্ঞেস করলাম আমি। তা বলতে পারেন। আপনি এমেলিয়া ক্রুশো এবং ম্যাক ক্রফোর্ড নামে কাউকে চেনেন? অবশ্যই, প্রথমজন আমার বান্ধবী, দ্বিতীয়জন ওর স্বামী। ওরা আজ সকালে মারা গেছেন। মাথাটা বনবন করে ঘুরে উঠল। কিভাবে? ওদের গায়ের বাড়িতে আগুন লেগে দুজনেই পুড়ে মারা গেছেন। কয়েক মুহূর্তের জন্য আধার হয়ে এলো দুনিয়া। বুকের ভেতরটা আশ্চর্য ফাঁকা লাগলো। এমিলিয়া আমার ছোটবেলার বান্ধবী। মেয়েটা এত ভালো ছিল, এত পছন্দ করতো আমাকে, আমিও ওকে খুব ভালোবাসতাম। ওর স্বামী ম্যাকও ছিল মাই ডিয়ার মানুষ। দাঁড়িয়েছিলাম, ধপ করে বসে পড়লাম একটা চেয়ারে। চোখ ফেটে জল চলে এলো। আমি দ্রুত হাতে মুছে নিলাম অশ্রু। ডক্টর হিউজ আমাকে এক গ্লাস বারবন ঢেলে দিলেন। এক ঢোকে অর্ধেক গ্লাস খালি করে ফেললাম। আমাকে একটা সিগারেট এগিয়ে দিল ম্যারিনো, ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ চুপচাপ সিগারেট ফুঁকলাম। তারপর ধরা গলায় বললাম, জিসাস, এমিলিয়া এত ভালো ছিল, ওরা খুব সুখী দম্পতি ছিল। কি করে ঘটলো এমন ভয়ঙ্কর ঘটনা? আমি জানি না মিস্টার আর্সকিন। শনিবার সকালে মিসেস হার্জ নামে এক বৃদ্ধা সিঁড়ি দিয়ে পিছলে পড়ে মারা গেছেন। আজ সোমবার দুজন মানুষ তাদের বাড়িতে আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন। এরা সবাই আপনার পরিচিত, কাজেই আমার রুটিন ইনকোয়ারি করার অধিকার আছে কিনা বলুন। আমার বান্ধবী এবং তার স্বামীর অপঘাত মৃত্যুর জন্য কি আপনি আমাকে সন্দেহ করছেন? কটমট করে তাকালাম পুলিশ অফিসারের দিকে। খোঁজ নিয়ে দেখুন আজ সকালে আমি কোথায় ছিলাম। আজ সকালে লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টে গিয়েছিলাম সিঙ্গিং রককে নিয়ে আসতে। উনি সকালের ফ্লাইটে সাউথ ডাকোটা থেকে এসেছেন। কথাটা সত্যি? সিঙ্গিং রকের দিকে তাকালো ম্যারিনো। এই তথ্যটুকুই আমার দরকার ছিল। না, আপনাকে সন্দেহ করছি না, বরং ওরা আপনার বন্ধু ছিলেন জেনে এখন সত্যি খারাপ লাগছে। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন অফিসার। তার জামার আস্তিন খামচে ধরল সিঙ্গিং রক। লেফটেন্যান্ট, ওই দম্পতি ঠিক কিভাবে মারা গেছে বলুন তো? বলা মুশকিল। আগুনটা হঠাৎ করেই ধরে যায়, যেন বোমা বিস্ফোরণ হয়েছে। দুটি লাশই পুড়ে কয়লা হয়ে গেছে। আমরা ভেবেছি এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে, তবে সেরকম কোনো জিনিসের সন্ধান পাইনি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও আগুন ধরতে পারে, তবে 2-3 দিনের আগে এ ব্যাপারে বিস্তারিত বোধহয় জানা যাবে না। ঠিক আছে লেফটেন্যান্ট, মৃদু গলায় বলল সিঙ্গিং রক। ধন্যবাদ। দোরগোড়ায় পৌঁছে গেল লেফটেন্যান্ট ম্যারিনা। মিস্টার আর্সকিন, আপনার বান্ধবীর শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ করেছি।
তারা বলেছে লাশ নিয়ে গিয়ে কবরের ব্যবস্থা করবে। অ্যামেলিয়ার বাবা মা ভাই বোন কেউ নেই, বললাম আমি। ওকে ওর স্বামীর সঙ্গেই কবর দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, অন্ত্যেষ্টিক্রিয়া কবে হচ্ছে? লাশের পোস্টমর্টেম হবে, তারপর আমরা আপনাকে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ। ম্যারিনো বলল, ভালো কথা। আপনি 2-1 দিনের মধ্যে শহর ছেড়ে কোথাও না গেলেই ভালো করবেন। আরও এনকোয়ারির দরকার হতে পারে, আপনাকে প্রয়োজন হবে। আমি কোথাও যাচ্ছি না, মৃদু গলায় বললাম আমি। যোগাযোগ করতে পারবেন। চলে গেল ম্যারিনো। সিঙ্গিং রক আমার সামনে এসে কাঁধে একটা হাত রাখলো। মিস্টার হ্যারি, আপনার বান্ধবী এবং তার স্বামীর এই পরিণতির জন্য আমি সত্যি খুব দুঃখিত। তবে এখন বুঝতে পারছি কাদের সঙ্গে লড়াই করছি। আপনি নিশ্চয়ই ভাবছেন না? না, ভাবছি না, সে বলল। আমি জানি আপনার বান্ধবী এবং তার স্বামী প্রেত বৈঠকে বসে মিস কুয়ামাসকে ডেকে এনে তার বিরাগ ভাজন হয়েছিল। সে এসেছিল দেখতে কার এত বড় সাহস তাকে বিরক্ত করে। মিস কুয়ামাসের জন্য ওভাবে বাড়িতে আগুন ধরানো কোনো ব্যাপারই নয়। আর এরকম আগুনে শুধু তারাই পুড়বে যাদের মৃত্যু কামনা করবে মেডিসিন ম্যান। অন্য কারো বা কিছুর ক্ষতি হবে না। ডক্টর হিউজের সহানুভূতির হাত আমার পিঠে এসে পড়ল। কিন্তু মিস্টার আর্সকিনও তো ওই প্রেত বৈঠকে ছিলেন। মিস কুয়ামাস তার কোনো ক্ষতি করলো না কেন? আমার কারণে, জবাব দিল সিঙ্গিং রক। আমি বিরাট কোনো মেডিসিন ম্যান না হতে পারি, তবে আমার মন্ত্রপুত কবচ সাধারণ জাদুকে ঠেকিয়ে রাখতে পারে। আমার যারা বন্ধু কিংবা বন্ধুর মতো আমার সঙ্গে থাকে তাদের কেউ ক্ষতি করবে না। আমার ধারণা মেসকো আমাসের যেহেতু এখনো পুনর্জন্ম ঘটেনি, তাই সে নিজের জাদুবিদ্যা পুরোপুরি প্রয়োগ করতে পারছে না। তবে এটা আমার অনুমান মাত্র। বিশ্বাস করা কঠিন, ডক্টর হিউজ বললেন। আমরা টেকনোলজির একটা যুগে বাস করছি, অথচ 400 বছর আগের গ্রাম্য কোনো এক বৈদ্য কিনা 2জন মানুষকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল। এটা কি করে সম্ভব? জাদু দিয়ে সম্ভব, বলল সিঙ্গিং রক। প্রকৃত জাদু সৃষ্টি করা হয় মানুষ যেভাবে তার পরিবেশকে ব্যবহার করে সেভাবে। আর এই পরিবেশে গড়ে উঠেছে প্রকৃতির 6টি উপাদানের সবকটি দিয়ে: পাথর, বৃক্ষ, জল, মাটি, আগুন ও আকাশ। আমরা ভুলে গেছি এই 6টি উপাদানকে দিয়ে কত কী না কাজ করা যায়। বিস্মৃত হয়েছি কিভাবে প্রকৃত জাদু কাজ করে, কিন্তু এ দিয়ে এখনও কাজ করা যায়। আত্মা অবিনশ্বর, আত্মারা ঘুরে বেড়াচ্ছে বাতাসে, কাজে লাগার জন্য তারা প্রস্তুত। একজন আত্মার কাছে 1টি শতাব্দী মিলি সেকেন্ডের মতো। তারা অমর, ধৈর্যশীল, একই সঙ্গে শক্তিশালী এবং ক্ষুধার্ত। খুব সাহস ও শক্তি না থাকলে আত্মাকে আহ্বান করা যায় না। আর একবার ডেকে আনলে তাদের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে আরও শক্তির দরকার হয়। তারা যে পথ দিয়ে এসেছে ওটাকে বন্ধ করে দিতে হয়। একটা সত্যি কথা বলি সিঙ্গিং রক, বললেন ডক্টর হিউজ। আপনার বক্তৃতা শুনে আমার গা ছমছম করছে। সিঙ্গিং রক তার দিকে স্থির দৃষ্টিতে তাকালো। গা ছমছম করার যথেষ্ট কারণ রয়েছে। এরকম ভয়াবহ ঘটনা আর কোনো দিন ঘটেছে বলে আমার জানা নেই। 22 সোমবার সারাটা রাত আমি আর সিঙ্গিং রক পালা করে পাহারা দিলাম ক্যারেন ট্যান্ডিকে। দুজনে মিলে জোর করে ডক্টর হিউজকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তার টানা একটা ঘুম দরকার। যদি ক্যারেনের ম্যানিটু ওর শরীরে ফিরিয়ে দিতে পারি, মেয়েটার তাৎক্ষণিক জ্ঞান ফেরাতে ডক্টর হিউজের দরকার হবে। আর সেজন্য ডাক্তারকে ফ্রেশ এবং ফিট থাকতে হবে। আমরা হাসপাতালে ক্যারেনের পাশের ঘরটি দখল করেছি। সিঙ্গিং রক ঘুমোচ্ছে আর আমি করিডরে শক্ত চেয়ার পেতে বসে আমাদের রোগীর ঘরের জানালায় তাকিয়ে আছি। ক্যারেনের ঘরের দরজা বন্ধ। ভেতরে ওর সঙ্গে পুরুষ নার্স একজন আছে যদি আকস্মিক কোনো দরকার হয় তাই। তবে লোকটাকে বলা আছে অস্বাভাবিক কিছু চোখে পড়লেই সে যেন আমাদের ডাক দেয়। লাইব্রেরিতে ডক্টর স্নোয়ের লেখা হিডার্টসা ইন্ডিয়ানদের ওপর একটা বই পেয়েছে। হাসপাতালের ফ্লুরোসেন্ট বাতির আলোয় বইটি পাতা উল্টাচ্ছিল। রসকসীন ভাষা, তবে বোঝা যায়
ভদ্রলোক মেডিসিনের জাদু, টুকটাক ইত্যাদি নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন। রাত 2টোর দিকে আমার চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। আমার ভীষণ ইচ্ছে করছিল গরম জলে একটা শাওয়ার নিয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিতে। আমি ঝিমোতে লাগলাম। ঝিমোতে ঝিমোতে কখন দু চোখের পাতা একত্রিত হয়ে গেছে টের পাইনি। ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম চারপাশে উষ্ণ চটচটে পিচ্ছিল অন্ধকার। মনে হলো জরায়ুর মধ্যে গুটি সুটি মেরে পড়ে আছে। উষ্ণতাটুকু আরামদায়ক লাগছে, আমাকে শক্তি এবং পুষ্টি যোগাচ্ছে। কিছু একটা ঘটার জন্য যেন অপেক্ষা করছি। সেই সময় আমাকে এই উষ্ণ অন্ধকার গহ্বর থেকে বেরিয়ে প্রবেশ করতে হবে শীতল অজানা কোনো জায়গায়, যে জায়গাটা ভীতিকর এবং অচেনা। ভয়ের চোটে আমার ঘুম ভেঙে গেল। ঝট করে তাকালাম ঘড়ির দিকে। কতক্ষণ ঘুমিয়েছি দেখতে, 10 মিনিটের বেশি নয়। সিধে হলাম, ক্যারেনের ঘরের জানালার সামনে এসে দাঁড়ালাম। উঁকি দিলাম। বিছানায় শুয়ে আছে মেয়েটা, গায়ে একটা চাদর। চাদর অনেকখানি ঢেকে রেখেছে পিঠের কুৎসিত মাংসপিণ্ডটা। এখনও অচেতন ক্যারেন, মুখটা হলুদ, যেন মরা মানুষের খুলি। চোখের চারপাশটায় বেগুনি ছোপ, গালে গভীর বলি রেখার দাগ। দেখে মনে হচ্ছে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে ও। শুধু ওর বিছানার পাশের বৈদ্যুতিক ডায়াগনোসিস যন্ত্রে ঝিলিক দেওয়া রেখাগুলো প্রমাণ করছে না, মারা যায়নি। ওর শরীরের ভিতর কিছু একটা আছে। নার্স মাইকেল পায়ের ওপর পা তুলে গার্ল ফ্রম গ্রিন প্ল্যানেট নামে একটি সায়েন্স ফিকশন পেপারব্যাক পড়ছে। হিডাটসাদের উপর লেখা নিরস বইটির বদলে অন্য কোনো বই পেলে হয়তো বেশ হতো। হাড়ের মতো খটখটে চেয়ারে ফিরে এসে বসলাম। 3টের সময় সিঙ্গিং রক আমাকে ছেড়ে দেবে। ওর তখন পাহারার পালা শুরু। কিন্তু আমার আর ভালো লাগছে না। আমি একটা সিগারেট ধরালাম, আঙুল মটকাতে লাগলাম। হাসপাতালে এত রাতে নির্জন করিডরে বসে থাকার অভিজ্ঞতা আপনাদের আছে কিনা জানি না, তবে মনে হবে পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। মনে হবে অদ্ভুত একটা সময়ের মধ্যে আপনি প্রবেশ করেছেন। সে সময় শরীরের পালস রেট আস্তে আস্তে কমে আসে, ঘন হয়ে ওঠে নিঃশ্বাস, ডুবে যান দুঃস্বপ্নের অতল রাজ্যে। সিগারেটের শেষ টান দিয়ে ওটাকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে পিষে নিভিয়ে দিলাম আগুন। আবার ঘড়িতে সময় দেখলাম, 2:30 বাজে। ভোর হতে এখনো কত দেরি। দিনের চেয়ে রাতের বেলা মিসকুয়া মাছের মতো পিশাচের মুখোমুখি হওয়া অনেক বেশি ভীতিকর। আর রাতের বেলা মনে হয় ঘরের আনাচে কানাচে ওত পেতে বসে রয়েছে প্রেতের দল। এমনকি দেওয়ালে নিজের ছায়া দেখলেও আঁতকে ওঠে। ছোটবেলায় মাঝরাতে একা একা বাথরুমে যেতে ভয় পেতাম। মশার ঘর পার হয়ে বাথরুমে যেতে হতো। আমি ভয়ে কাঁপতাম। ভাবতাম কোনো এক চাঁদনি রাতে বাথরুমে যাওয়ার সময় দেখব আমাদের বৈঠকখানায় কতগুলো লোক বসে আছে চেয়ারে। তারা নড়াচড়া করছে না, কথা বলছে না, এমনকি চোখের পলকও ফেলছে না। এরা সবাই মরা মানুষ। একসময় এই বৈঠকখানায় বসে এরা এই চেয়ারে বিশ্রাম নিত, এখনও নিচ্ছে। শৈশবের সেই অনুভূতি এই মুহূর্তে আবার ফিরে এসেছে আমার মাঝে। লম্বা জনশূন্য করিডরে বারবার ভীতচকিত চোখে তাকাচ্ছি। যদি দূরে আবছা কোনো মূর্তি দেখা যায়, যদি দেখি জ্যান্ত লাশের মতো কেউ 2 হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে, নির্ঘাত দৌড় দেব। রাত 2:45। আর একটি সিগারেট ধরালাম। শূন্য করিডোরে নিশ্চিম নীরবতার মাঝে ধূমপান করে চললাম। এখন এলিভেটর চলছে না, পুরু কার্পেটের কারণে রাতের কর্মচারীদের পায়ের শব্দ প্রায় শোনা যাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আমি ছাড়া আর কেউ জেগে নেই, একা আমি। যতবার এক পায়ের ভর চাপলাম আরেক পায়ে, ভয়টা বেড়েই চলল। এমন ক্লান্ত লাগছে, ভাবছি সত্যি এসব ঘটছে নাকি স্বপ্ন দেখছি, অথবা পুরোটাই আমার কল্পনা।
মিস কোয়ামাস বলতে সত্যি কেউ না থাকে, তাহলে মধ্যরাতে হাসপাতালের নির্জন করিডোরে বসে একা একা কিসের জন্য পাহারা দিচ্ছি আমি? সিগারেট ফুঁকতে ফুঁকতে ডক্টর স্নোয়ের বইতে আবার মনোসংযোগের চেষ্টা করলাম, কিন্তু ক্লান্তিতে এমন চোখ ধরে এসেছে যে শেষে পড়ার আশা ত্যাগ করলাম। এমন সময় ক্যারেনের ঘরের জানলার কাছে মৃদু ঠুনঠুন শব্দ হতে আমি মুখ তুলে তাকালাম। প্রায় অস্পষ্ট একটা আওয়াজ, কেউ যেন করিডরের অন্য প্রান্তে বসে চামচ দিয়ে ঠুকে ঠুকে ঠুন 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 আওয়াজ তুলছে। লাফ মেরে খাড়া হলাম দৃশ্যটা দেখে। জানলার কাছে একটা মুখ, বিকট একটা চেহারা, কোটর ঠেলে বেরিয়ে আসতে চাইছে চোখ, দাঁতগুলো বেরিয়ে পড়েছে, যেন নিঃশব্দে চিৎকার করছে। 1 সেকেন্ডের জন্য মুখটাকে দেখতে পেলাম আমি। তারপর জল ছেটানোর মতো একটা আওয়াজ হলো, গোটা জানালা লাল হয়ে গেল রক্তে। দরজায় কি হোল থেকে বেরিয়ে আসছে রক্তে ঘন ধারা, কপাট বেয়ে নামতে লাগলো। সিঙ্গিং রক! গলা ফাটালাম আমি। বিদ্যুৎ গতিতে ঢুকে পড়লাম পাশের ঘরে। এখানে ঘুমোচ্ছে হো। হাতের ঝাপটায় জেলে দিলাম আলো। খাটে উঠে বসেছে সিঙ্গিং রক। ঘুমের কারণে মুখ ফোলা, চোখ জোড়া বিস্ফারিত, ফুটে আছে ভয়। কি হয়েছে? চেঁচিয়ে উঠল, দ্রুত নেমে এলো বিছানা থেকে। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা করিডরে। ওখানে একটা চেহারা দেখেছি জানলায় 1 সেকেন্ডের জন্য। তারপর দেখলাম মুখটাই নেই, শুধু রক্ত। ও জন্ম নিয়েছে, বলল সিঙ্গিং রক। অথবা জন্ম নিতে আর দেরি নেই। আপনি বোধহয় নার্সটাকে দেখেছেন জানলায়। নার্স? মিস কোয়ামাস ওকে দিয়ে কি করবে? প্রাচীন ইন্ডিয়ান জাদু। সে হয়তো শরীরের আত্মাটাকে ডেকে এনেছে তাকে ভেতর বাহির করার জন্য। ভেতর বাহির মানে? আমার কথা জবাব দিল না সিঙ্গিং রক। দ্রুত ঢুকলো নিজের ঘরে, খুললো সুটকেস, মালা, মন্ত্র, কবচ আর তরলে বোঝাই চামড়ার একটি বোতল বের করলো। কাঁচা চামড়ার ফিতেই ঝোলানো তামার ভয়ঙ্কর দর্শন একটা মুখের কবচ সে আমার গলায় ঝুলিয়ে দিল। তারপর মাথা এবং কাঁধে ছিটালো লালচে পাউডার। লম্বা সাদা হাড়ের ডগা ছুঁয়ে দিল শরীরে। হ্যাঁ, এখন আপনি মোটামুটি সুরক্ষিত। অন্তত মাইকেলের দশা আপনার হবে না। শুনুন সিঙ্গিং রক, আমাদের আগ্নেয়াস্ত্র দরকার। জানি মিস কোয়ামাসকে গুলি করলে ক্যারেন মারা যেতে পারে, কিন্তু শেষ উপায় হিসাবে আমাদের হয়তো বন্দুক চালাতে হতে পারে। দৃঢ় ভঙ্গিতে মাথা নাড়ল সিঙ্গিং রক। না, মিস কোয়ামাসকে যদি গুলি করা হয়, তার ম্যানিটু আমাদের সারা জীবন তাড়িয়ে বেড়াবে। তাকে পরাস্ত করার উপায় একটাই, জাদু। ওকে জাদু করা গেলে ও আর ফিরে আসতে পারবে না। আর জাদু কিংবা মায়াবিদ্যা যে লোক আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে, তার অবস্থা হয়ে উঠবে শোচনীয়। এখন চলুন, আমাদের হাতে আর সময় নেই। সে আমাকে নিয়ে ক্যারেনের ঘরে পা বাড়ালো। জানালায় রক্তের রেখা শুরু হয়ে এসেছে। ভেতরে বিছানার পাশে মিটমিটে আলোয় লালচে রংটা ভীতিকর দেখালো। গিছে ম্যানিটু, আমাদের রক্ষা করো! গিছে ম্যানিটু, আমাদের রক্ষা করো! বিড়বিড় করে সিঙ্গিং রক দরজার হাতল ধরে ঘোরালো। দরজার পেছনে ভেজা ভারী কিছু একটা ছিল। সিঙ্গিং রক কপাটে ধাক্কা দিতে ওটা ছিটকে গেল। বিশ্রী দুর্গন্ধ ধাক্কা মারল নাকে। ভেতরে পা দিতে পিচ্ছিল কিসে যেন হড়কে গেলাম। মাইকেলের ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীরের অবশিষ্টাংশ স্তূপ হয়ে পড়ে আছে। গায়ে পেঁচিয়ে রয়েছে শ্বাসনালী, শিরা, পাকস্থলী। মাত্র একবার ওদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি। আমার বমি আসছে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল দ্য ম্যানিটুর 3য় পর্ব। যদি সব পর্বগুলি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানেই সমস্ত গল্প আছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো নমস্কার।